আমিও তোমার সমস্যাটার কথা জানতে চাইছি রাহুল। বেশ অনেক দিন ধরে জিজ্ঞেস করতে চাইলেও সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তাছাড়া স্পর্শী মাও তো আর আগের মতো বাড়িতে আসে না যে দুটো কথা বলবো। বলি স্পর্শীর দিকে পুনরায় তাকালেন। স্পর্শী নীরবভাবেই নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। ভীষণ খারাপ লাগলো আব্দুর রহমানের। সে জন্মের 3 দিন পর থেকে যে বিপাশা ওকে নিয়ে এলো, সেই থেকে বাবার মতো যত্ন স্নেহে বড় করে তুলেছে। স্পর্শীও বাবার মতো সারাক্ষণ আবদারের মেলা নিয়ে বসত। খাবার টেবিলে কখনো নীরব হয়ে খেতে পারতো না। দুই ভাই বোন মিলে কাড়াকাড়ি ভাগাভাগি রাগারাগিতে মেতে থাকতো। কিন্তু হঠাৎ করে মেয়েটা একদম নির্জীব হয়ে গেল। বাড়ি তো ছাড়লই, সেই সাথে আগের সেই চঞ্চলতাও ছেড়ে দিল। হোস্টেলে কত কষ্ট করে থাকছে, আব্দুর রহমান চালাচ্ছে জোর করে। স্পর্শীকে বাড়িতে রাখতে পারতেন, কিন্তু তা করেনি। ভয় পাচ্ছে যদি অধিকারের প্রশ্ন ওঠে। বাবার চেয়ে খালুর দরদ বেশি। নীরবে দীর্ঘ শ্বাস ছাড়লেন। মুখের খাবার শেষ করে রাহুলকে বললেন, বেশ অনেক দিন ধরে তোমার বেহায়াপনা সহ্য করছি, আর নয়। এবার যে কোনো একটা সিদ্ধান্ত যেতে হবে তোমায়। এই মাসের মধ্যে হয় তুমি মেয়ে পছন্দ করবে, না হয় আমরা তোমার জন্য মেয়ে দেখব। অনেক হয়েছে, বয়স তো আর থেমে থাকছে না। 2 দিন পর মেয়ে পাওয়াই মুশকিল হয়ে যাবে। দ্রুত চাকরি নেও, আমি বিয়ের ব্যবস্থা করছি। রাহুল অসহায় হয়ে স্পর্শীর পানে চাইল। ওর কি একটু কষ্ট হচ্ছে না? তারপর বাবার দিকে তাকিয়ে বলল। আব্বু, তুমি তো জানো আমি। থমকে উঠলেন রহমান সাহেব, চেঁচিয়ে বললেন, খবরদার, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি। স্পর্শী মাকে ডিস্টার্ব করবে না। তোমার পছন্দকে গুরুত্ব দিয়েই এতদিন অপেক্ষা করছি। আর নয়, স্পর্শী তোমাকে পছন্দ করে না, তাই ওর জন্য আর বসে থাকবে? তুমি আমার ছেলে, এতটুকু সেলফ রেসপেক্ট নেই তোমার মধ্যে? মেয়েটা তোমার জন্য বাড়ি পর্যন্ত ছেড়েছে, এবার কি চাও? ঠিক আছে, তুমি যদি বিয়ে না করো, চিরকুমার থাকতে চাও, তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি আগে তাহলে স্পর্শী মার বিয়ে দেব। খুব করে কেসে উঠল স্পর্শী। এতক্ষণ তো সব ভালোই ভালোই যাচ্ছিল, হঠাৎ আবার তার বিয়ে কেন? রেগে টেবিল ছেড়ে উঠে গেল রাহুল। স্পর্শীও গেলে নিজের রুমে। আর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হোস্টেলে চলে যাবে। খালামণির কাছে বিদায় নিয়ে গেটের কাছে এলো স্পর্শী। স্কুটিতে বসতেই উপাস থেকে রাহুল হাত ধরে টেনে হেঁচড়ে নামালো। তেড়ে এসে স্পর্শীর দুগাল চেপে ধরে বলল, খুব তেজ না তোর? তোর তেজ কিভাবে কমাতে হয় তা রাহুলের ভালো করে জানা আছে। ওই, তুই কোন রাজার ছেলেকে বিয়ে করবি? হ্যাঁ, দেখতে তো আহামারি কতই না সুন্দর। এত দেমাগ কেন? তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়েরা রাহুলের পায়ের কাছে বসে থাকে অ্যাটেনশন পাওয়ার জন্য। দুহাত দিয়ে রাহুল হাতের থাবা খোলাতে চাইছে স্পর্শী। শেষে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আমি জানি আমি দেখতে কেমন, সেটা তোমার থেকে জানতে হবে না। এত সুন্দরী মেয়েরা পেছনে পড়ে থাকলে বেহায়ার মতো এখনো আমার পেছনে ছেঁচড়ামি করছো কেন? খবরদার, আমার গায়ে ভুলেও হাত দিবে না। তুমি ছুলেও আমার বমি আসে। হতভম্ব হয়ে গেল রাহুল। বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। স্পর্শী কি তাহলে প্রেম করে অন্য কারোর সাথে? চোয়াল শক্ত করে স্পর্শীর হাতে থাকা ফোনটা ছিনিয়ে নিল। স্ক্রিন অন করতেই দেখলো নেতামশাই। লিখে সেভ করা নাম্বার থেকে 2টো মিসড কল। কল লিস্ট ঢোকার আগে ছিনিয়ে নিজের ফোন নিয়ে গেল স্পর্শী। রাহুল দাঁতে দাঁত চিবিয়ে বলল, ওই, এ নেতাই মশাইকে তুই প্রেম করিস? স্পর্শী, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। তোমার সাহস হলো কিভাবে আমার ফোন চেক করার? তুমি কোন আক্কেলে আমার ফোন ধরেছো? ওই, নাম্বারটা কার? আমার জামাইয়ের। আর কিছু? বিয়ে করছি, আমি প্রেম করে বিয়ে করছি, এই জন্য তোমাকে ইগনোর করি। বুঝতে পারো না তুমি? আর দ্বিতীয়বার আমার চোখের সামনে পড়বে না। বড়ি স্কুটি নিয়ে চলে আসলো রহমান ভিলা থেকে। প্রায় অনেকটাই দূরে নির্জন জায়গায় আসতে স্কুটি থামায়। ডুকরে স্কুটির পাশে বসে পড়ে, কাঁদতে থাকে অনবরত। ডান হাতটা ব্যথায় নীল হয়ে আছে, দুগাল যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে। তার জীবনটা এমন কেন? বাইরে মানুষের সবসময় অধিকার দেখায়, একটা নিজের মানুষ নেই যাদের সাথে মন খুলে জেদ ধরে বসে থাকতে পারে। এমন কেউ নেই স্পর্শী।
সবাই শুধু দায়িত্বটা পালন করে। বাবা বাবা তো থেকেও নেই, মাসে মাসে হাজার হাজার টাকা পাঠিয়ে শুধুমাত্র দায়িত্বটুকু এড়িয়ে যায়। মাঝে মধ্যে ওর মনে হয় ওই টাকা ছুঁড়ে মারতে, কিন্তু তাহলে চলবে কীভাবে? এতটাও সহজ নয় জীবন। ফোন অনবরত বাজছে, সেদিকে হুঁশনি স্পর্শীর। সে তো হু হু করে ব্যথায় জর্জরিত হাতের উপর হাত বুলিয়ে কেঁদে যাচ্ছে। কতক্ষণ পর পর চারিদিকে তাকিয়ে দেখছে কেউ আছে কি না। সে তো কাউকে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। স্পর্শিয়া, এই মেয়ে স্পর্শিয়া, তুমি কি কাঁদছো? এই কি হয়েছে? এই কোলের মধ্যে থেকে ছোট্ট আওয়াজে এমন উত্তেজিত কণ্ঠের আওয়াজ শুনে চমকে উঠল স্পর্শী। শব্দটা ফোন থেকেই আসছে। হাতে নিতেই দেখলো নেতামশাই নাম্বারটি। হয়তো হাতে টাচ লেগে রিসিভ হয়ে গেছে। ফোন কেটে দিল স্পর্শী। ভালো লাগছে না তার কথা বলতে। কল কাটার সাথে সাথে ওপাশ থেকে আবারও কল আসলো। টানা 3 বার কাটার পরও যখন ফোনের পর ফোন আসলো, তখন রেগে ফোনটাই বন্ধ করে রাখলো স্পর্শী। হতাশ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল পরশ। মেয়েটা কাঁদছিল, হ্যাঁ, হু হু করে কাঁদছিল। পরশ স্পষ্ট শুনেছে সেই কান্নার আওয়াজ। কি এমন হয়েছে যে স্পর্শী কান্না করছিল? বুকের বাম পাশটা কেমন চিনচিন করে উঠল। ইচ্ছে করছে ছুটে যেতে ঢাকায়, গিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে, কিন্তু কোন অধিকারে যাবে সে? এখানে যে কোনো সম্পর্কে সূত্রপাত ঘটেনি, আর তাছাড়া সে যে ভীষণ ব্যস্ত। ফিরোজপুর থেকে ঢাকায় যেতে আসতে কমপক্ষে 5-6 ঘন্টা লাগবে। একজন রাজনৈতিক নেতার কাছে কি এ সময় হবে, তাও কোনো মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য? মাথার উপর হাত রেখে চোখ বন্ধ করে নিল পরশ। ভীষণ অস্থির লাগছে। সারাদিন শেষ। নিজের অতি ব্যস্ততা থাকা সত্ত্বেও প্রতি 10 মিনিট পর পর স্পর্শীর নাম্বারে ফোন দিয়েছে পরশ। ফোন আগের মতোই বন্ধ। উফ, এতটা অস্থির কেন লাগছে? আচ্ছা, সেও তো স্পর্শীর সাথে কথা বলার মাঝখানে ফোন বন্ধ করে দেয়, তখন কি তারও এমন অস্থির লাগে? রাত 9টা। পুনরায় ফোন দেওয়ার সাথে সাথে চমকে উঠল পরশ। রিং পড়ছে, 1 বার 2 বার 3 বার। কেটে গেল ফোন, রিসিভ হলো না। পুনরায় 10 বারের মতো ফোন দেওয়ার পরও যখন ধরল না, তখন পরশ গুটি গুটি অক্ষরে মেসেজ পাঠালো। স্পর্শিয়া, স্পর্শিয়া ফোন ধরছো না কেন? আজ সারাদিনে ফোন বন্ধ করে রেখেছিলে কেন? সাথে সাথে উপাস থেকে রিফিত বার্তা এলো। কেন? এখন খারাপ লাগছে? যখন আপনি কথার মাঝখানে বন্ধ করে রাখেন, তখন আমি ফোন ধরবো না। মেজাজ বিগড়ে গেল পরশের। ইচ্ছা করছে কানের উপর 2-3টা মারতে। সে কতটা ভয় পেয়ে গিয়েছিল, আর এই মেয়ে ঢং করছে তার সাথে। দাঁতে দাঁত চেপে আবারও ফোন দিল, কিন্তু ধরল না। শেষে আবারও মেসেজ দিল। ফোন ধরো, কথা আছে আমার। আমার তো কোনো কথা নেই। শোনো নেতামশাই, নিজে নেতাগিরি অন্যের উপর ফলান। আমাকে একদম বিরক্ত করবেন না, ফোনও দিবেন না। আমি অলরেডি সিম চেঞ্জ করে ফেলেছি। ব্যাস, মেসেজ আসার সাথে সাথে ওপাশে ফোন বন্ধ। দাঁতে দাঁত চেপে ফোনটা ছুঁড়ে ফেলে দিল পরশ। এই মেয়ের কত বড় সাহস, তাকে ইগনোর করে। এমনকি সে ফোন দিলে বিরক্ত হয় না, আর ও ফোন দেবে না পরশ। একটা মেয়ের কাছে এতটা ছোট হওয়ার উচিত হবে না। ভীষণভাবে স্পর্শের কথাগুলো আত্মসম্মানে লাগলো পরশের। কেটে গেছে আরও 5 দিন। প্রথম অভিমান করে পরশীর ফোনে না করলো। পরবর্তী নিজের সদ্য জন্ম নেওয়া অনুভূতিকে দগ্ধ হয়ে ফোন করেছে, কিন্তু তাকে আগের মতোই হতাশ করে স্পর্শী সিম বন্ধ করে রেখেছে। রেগে গিয়ে বেশ কড়াভাবে কয়েকটি মেসেজ দিয়ে শাসিয়েছে পরশ। এই যেমন, তোমার সাহস কিভাবে হয় আমাকে ইগনোর করার? এই মেয়ে, ফোন ধরো। আমাকে চেনো তুমি? থাপড়ে গাল লাল করে দেবো। তোমাকে একবার হাতের কাছে পাই, তারপর বোঝাবো এই পরশ শিক্ষার কি জিনিস। কিন্তু স্পর্শী বরাবরই নীরব। তবে সামান্য অনুভূতি যে তার মধ্যেও বাসা বেঁধেছে, সে ব্যাপারে সে ভীষণ আপসেট। এই যেমন তার ইচ্ছে করছে এখন পরশের সাথে কথা বলতে, কিন্তু চেয়েও পারছে না। তবে পরশকে জ্বালানোর জন্য সারাদিন সিম বন্ধ রাখলেও প্রতিদিন রাত 12টার পর টুপ করে 2টো মেসেজ দিয়ে ফোন বন্ধ রাখে। এই যেমন, নেতামশাই, কেমন আছেন আপনি? আমাকে কি মিস করছেন? এই, আপনি এখনই ফোন দিন, কথা বলবো আপনার সাথে।
আমার ফোনে ব্যালেন্স নেই। পরশ সাথে সাথেই ছটফট করে উঠে স্পর্শীর নাম্বারে ফোন দেয়, কিন্তু বরাবর মতোই তাকে হতাশ করে দিয়ে উপাস থেকে মেইলি কণ্ঠ ভেসে আসে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। স্পর্শী যে তাকে জ্বালানোর জন্য ইচ্ছে করে মেসেজ দিয়ে মুছলে ফোন বন্ধ করে রাখে সে ব্যাপারে নিশ্চিত পরশ, কিন্তু তারপর সারাদিন পর রাত 12টা বাজতে স্পর্শীর মেসেজের জন্য অপেক্ষা করে থাকে সে। ভাই, এই ভাই, আরে বাবা, কোন জগতে আসছিস? পাভেলের জোরানো কণ্ঠে শুনি হুঁশ ফেরে পরশে, বার কয়েক ভাইয়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে। বলো। খেপে যায় পাভেল, উগ্র কণ্ঠে বলল, বল, মানে কি? এতক্ষণ যে বললাম সেটা কানে নিসনি, আবার নতুন করে বলতে হবে নাকি? এই সত্যি করে বল তো, তোর কি হয়েছে? সারাক্ষণ ঝিমটি মেরে কি এত ভাবিস? থেমে চিৎকার করে। ওয়াইদাবে, তুই প্রেমে টেমে পড়িসনি তো? কাকে নিয়ে ভাবনার মধ্যে সংসার করছিলি? হ্যাঁ, পরশ মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করলো, তারপর পাভেলের দিকে তাকিয়ে বলল। কি বলছে রে? আবার বল, খেয়াল করে নাই। পাভেল ধীর কণ্ঠে আবার বলতে লাগলো। আমি আসলে এখন যেতে পারবো না। আমার এখানে একটা ফ্রেন্ড আছে, ওর কাছেই কাজ আছে। তুই প্লিজ একা চলে যা। আমি আজ রাতটা থেকে কাল চলে আসবো। আব্বু আম্মুকে একটু ম্যানেজ করিস প্লিজ। শান্ত চোখে ভাইয়ের দিকে তাকালো পরশ। 25 বছরে পরিপূর্ণ যুবক ভাইটি আজও সামান্য কিছুর জন্য হলেও তার অনুমতি নেয়, তাকে না জানিয়ে বা পরামর্শ নিয়ে একটা কাজও কখনো করেনি। ভীষণ ভালো লাগে পরশে। পাভেল চাইলেও তাকে না বলে ঢাকায় আসতে যেতে পারে, কিন্তু সেটা আজ অব্দি করেনি। আলতো হেসে দিয়ে বলল। আচ্ছা যা, সাবধানে থাকিস। আর শোন, একদম বাইরে বেশি রাত পর্যন্ত থাকবি না, আর কাল বাড়িতে আসবি। পাভেল গাড়ি থেকে লাফ দিয়ে নামলো, তারপর ভাইয়ের সমস্ত কথায় সম্মতি দিয়ে রাস্তার পাশে গিয়ে কাউকে ফোন করলো। 10 মিনিটের মধ্যে তারাই সমবয়সী একজন ছেলে বাইক নিয়ে এলো। ব্যাস, সেটাতে চড়ে বসে চলে গেল নিজেদের গন্তব্যে। এতক্ষণ পর্যন্ত গাড়ির সাইডে রেখে দাঁড়িয়েছিল পরশ। পাভেল যেতেই পুনরায় গাড়িতে এলো, তারপর ফোনটি বের করে গুটি গুটি অক্ষরে মেসেজ লিখলো। সংসদের সামনে এসো, আমি ওয়েট করছি। বন্ধ হওয়া সিমটাতে মেসেজটা সেন্ড করলো পরশ, তারপর ড্রাইভারের উদ্দেশ্যে বলল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে যাও। গাড়ির জানলা আলতো ফাঁক করে বাইরে তাকালো পরশ। বন্ধ ফোন, মেসেজ পাঠিয়েছে, হয়তো ঘন্টাখানেকের মধ্যে জাবির ক্যাম্পাসে পৌঁছেও যাবে, কিন্তু আদৌ কি স্পর্শী মেসেজটা দেখবে? আর দেখলেও কি আসবে সংসপ্তকে? যদি না আসে, পুনরায় মস্তিষ্কে তুমুলভাবে বিদ্রোহ করলো, না আসলে আসবে না তো তাই বলে কি পরশ অপেক্ষা করবে না তার জন্য? হোক না একটু বেহায়া, তাতে কি জাত যাবে? প্রেম করতে গেলে এরকম একটু আধটু ছ্যাঁচড়া হতেই হয়। প্রেমিকরা বেহায় উপাধি না পেয়ে জাত প্রেমিক হয় না। গেটের সামনে পরপর 3টি মাইক্রোফ থামলো। পরশ গাড়ি থেকে নামতেই সামনের এবং পেছনের গাড়ি থেকে 3জন পুলিশ এবং 4জন বডিগার্ড নামলো। পরশ তাদের ইশারায় সেখানে থাকতে বলে গেটের মধ্যে ঢুকলো, কিন্তু মহসিন শুনল না। দ্রুত পায়ে এসে বলল। স্যার, আমরা আপনার থেকে দূরত্বে থাকব, কিন্তু তাও একা ছাড়তে পারি না। কখন কি হয়ে যায়? ক্যাম্পাসটা অনেক বড়, আপনি কোথায় যাবেন? সঙ্গত মনে করলো পরশ, তারপর তাদের নিয়ে ভেতরে ঢুকলো। বিকেল 3টে, অসংখ্য স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাস জুড়ে। কেউ কেউ আর চোখে তাকিয়ে দেখছে পরশের দিকে। এমন বডিগার্ড পুলিশ নিয়ে কে ঢুকলো ক্যাম্পাসে? এই নিয়ে তুমুল কৌতূহল কারো কারো মাঝে। সমস্ত পথকের সামনে আসতে সামান্য অবাক হলো পরশ। স্পর্শীর দূরেই দুটো মেয়ের সাথে বসে হেসে হেসে কথা বলছে। তাহলে মেসেজটা দেখেছে? বডিগার্ডদের সেখানেই থামতে বলে সিঁড়ির দিকে এগিয়ে গেল পরশ। কালো রঙের পাঞ্জাবি, জিন্স, চোখে কালো চশমা, হাতে কালো ঘড়ি পরা নেতামশাইকে দেখেই সামান্য টাসকি খেল স্পর্শী। বান্ধবীদের কিছু একটা বলে আলতো পায়ে হেঁটে টিপে টিপে পরশের পাশে এলো। পরশকে পাঞ্জাবির হাতা গোটাতে দেখে ভুরু কুচকে ফেলল স্পর্শী। কি ব্যাপার, মারবে টারবে নাকি? আর একটু পাশে আসতেই পরশ 2 কদম পিছিয়ে মাঠের অন্যদিকে তাকালো। স্পর্শী হালকা কাশি দিয়ে পরশের দৃষ্টি আকর্ষণ করলো, কিন্তু পরশ এখনও অন্যদিকে তাকানো।
ঠোঁট টেপে হেসে দিল স্পর্শী, বলল, নেতা মশাই কি ভীষণ রেগে আছে নাকি? দাঁতে দাঁত পিষে পরশ স্পর্শীর উদ্দেশ্যে বলল, থাপড়ে কাল লাল করে দেবো ফাজিল মেয়ে। এই কদিন কতটা জ্বালিয়েছ আন্দাজ আছে তোমার? কোন সাহসে সেম চেঞ্জ করেছ? স্পর্শী নীরব হয়ে পরশের দিকে তাকালো। সে এখনো মাঠের অন্যদিকে তাকিয়ে আছে। রাগ হলো স্পর্শী। অন্যদিকে তাকিয়ে কেন কথা বলছে? তার দিকে তাকালে কি জাত চলে যাবে নাকি? মুখ দিয়ে চটপট করে বলল, তা আমাকে মেসেজ দিয়ে এখানে আসতে বলা হয়েছে কেন? ঝটপট বলুন, হোস্টেলে যাব আমি। এক পলক তাকালো পরশ স্পর্শীর দিকে। এক কদম সামনে আসতেই তারই মতো স্পর্শী 4 কদম দূরে গিয়ে দাঁড়ালো। হতভম্ব হয়ে তাকিয়ে রইল পরশ। ঠোঁট দুটো উঁচু করে গরম নিঃশ্বাস ফেলে বলল, স্পর্শিয়া, তুমি কি সত্যি কিচ্ছু বুঝছো না নাকি বুঝতে চাচ্ছ না? আচ্ছা, আমাকে তোমার কি মনে হয় বলো তো? চট করে এক পলক পরশের দিকে তাকিয়ে মুখ ভেঙচি মারল। তারপর তেরা কণ্ঠে বলল, আপাতত আমার পেছনে লাগা আর 5টা বখাটে ছেলেদের চাইতে বেশি কিছু নয়। হতভম্ব হয়ে তাকিয়ে রইল পরশ। দূরে তাকিয়ে দেখলো বডিগার্ডগুলো এখনো তার দিকে সোজা হয়ে তাকিয়ে আছে। স্পর্শীর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি একজন এমপি স্পর্শিয়া, একটু তো সম্মান করো। তো আমি কি ভোট দিয়েছি নাকি? তেরা কণ্ঠে পুনরায় বলল স্পর্শী। হাসলো পরশ। তারপর তেরা কণ্ঠে বলল, ভোট দেবে কিভাবে? তোমার কি ভোটের বয়স হয়েছে নাকি? চোখ ছোট ছোট করে পরশের দিকে তাকিয়ে স্পর্শী বলল, এক্সকিউজ মি, 22 চলছে আমার। ওকে? পারফেক্ট। কি পারফেক্ট? ভুরু কুচকে স্পর্শী জিজ্ঞাসা করলো। পরশ তার দিকে তাকিয়ে বলল, তোমার বয়স বিয়ের জন্য একদম পারফেক্ট। নাক ছিটকালো স্পর্শী বলল, হ্যাঁ, আমাকে বিয়ে করবে কে? আপাতত তুমি করো, পরে না হয় আরো ভালো মেয়ে এলে করে নেব। আলতো হেসে পরশ বলল। চোখ ছোট ছোট করে কোমরে হাত দিয়ে স্পর্শী বলল, কি? আমি সতীনের সংসার করব নাকি? হ্যাঁ? আচ্ছা করো না, তুমি না চাইলে সতীন আনবো না। ওকে। সতীন কেন? আমি নিজেও আপনার সংসার করব না, বিয়েই করব না, আবার সংসার। মুখ বিকৃত করে ফেলল পরশ। স্পর্শীর দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, স্পর্শিয়া, তুমি যদি চাও এমন টিপিক্যাল প্রেমিকদের মতো তোমায় সারাক্ষণ জ্বালাবো, ফ্ল্যাট করব, সময় দেব, ঝগড়া করব, তাহলে ওকে ফাইন, আমি করবো। কিন্তু বিয়ের পর আই প্রমিস প্রতিদিন তোমাকে জ্বালানোর জন্য 1 ঘন্টার সময় অবশিষ্ট রাখবো। কিন্তু প্লিজ আর তেরামি করো না। আমি এভাবে নিয়মিত তোমার সাথে দেখা করতে আসতে পারবো না, এমন সময় আমার নেই। স্পর্শী পরশের দিকে তাকিয়ে বলল, তো আমি আপনাকে বলেছি নাকি আমার সাথে দেখা করতে আসতে? আপনি নিজে থেকে এসেছেন, আবার নিজে থেকেই চলেছেন। এখন আমি হোস্টেলে যাব। হাতে ঘড়ির দিকে তাকালো পরশ। আর সময় নেই। এখান থেকে পিরাজপুর যেতে হবে। তারপর পার্টি অফিসে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে হবে। স্পর্শীর দিকে কয়েক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল। বডিগার্ডরাও পরশের পিছু নিল। আর পড়শি সে তো ব্যর্থ। চোখ আকাশের দিকে তাকিয়ে রইল। ব্যস্ততা, হ্যাঁ, এই ব্যস্ততার কারণেই আজ সে আপনজনের থেকে দূরে। বাবাও তো এমপি ছিলেন। এই ব্যস্ততার অজুহাত দিয়ে সেও তো এক দু ছুঁয়ে ফেলে দিয়েছেন বাইরে মানুষের মতো। দরকার নেই এমন কাউকে যার কাছে স্পর্শীর আগে অন্য কেউ ইম্পর্টেন্ট। ভার্সিটির এক নতুন ফ্রেন্ড, নিজস্ব বাড়ি ঢাকাতেই। তারই বোনের বিয়ে আজকে। পাভেল ঢাকায় এসেছে শুনে বেশ আষ্টে পিষ্টে ধরেছে বিয়েতে থাকার জন্য। শেষে বাধ্য হয়ে ভাইকে বলে চলে এসেছে। বিয়ে বাড়ি গেট পেরিয়ে সামনের রুমে ঢুকতেই এক ঝাঁক সুন্দরী তরুণীদের দেখা মিলল। ইতিমধ্যে বর এসে পড়েছে। সৈকতের সাথে নতুন ছেলে হিসাবে পাভেলকে দেখে তারা বরপক্ষ ভেবে ছুটে গিয়ে ঘিরে ধরল। অন্য সময় হলে পাভেল নিজেও ফ্ল্যাট করত, কিন্তু এই মুহূর্তে ভীষণ অস্বস্তিতে পড়েছে। অচেনা জায়গা, তার উপর বেশ লাজ লজ্জাহীন মেয়েগুলো। শেষে সৈকতের সাহায্যে তাদেরকে কাটিয়ে রুমে ঢুকতে পেরেছে। ছাদের বাম কার্নিশে বসে কাজিনরা মিলে আড্ডায় বসেছে। পাভেলের প্রথম ভালো না লাগলেও এখন সবার সাথে পরিচিত হওয়ার ভালো লাগছে। চারপাশে তাকাতে গিয়ে হঠাৎ চোখ আটকালো সবার বিপরীতে থাকা এক কিশোরী মেয়ের দিকে।
যে কিনা সবার থেকে দ্রুত ছাদের ডান দিকে আকাশের দিকে তাকিয়ে আছে। ভীষণ অদ্ভুত লাগলো পাভেলের। পাটি থেকে উঠে জুতো পরে ধীরে পায়ে এগিয়ে গেল সেই দিকে। শান্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি। চোখ ফিরিয়ে পাভেলের দিকে তাকালো মেয়েটি। ভীষণ স্নিগ্ধ যে চাহনি, গায়ে মাথায় সুন্দর করে ওড়না দিয়ে বেশ মার্জিতভাবে হাসলো মেয়েটি। বলল, জি বলুন। আরেকটু সামনে এগোলো পাভেল, ঠোঁট ভিজিয়ে বলল, সবাই ওখানে আড্ডা দিচ্ছে, কিন্তু তুমি এখানে একা একা কি করছো? ওপাশ থেকে উত্তর আসার আগে কর্কশ কণ্ঠে বেজে উঠল পকেটের ফোনটি। হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই গলা শুকিয়ে গেল। স্ক্রিনের উপরে জল করে ভেসে উঠেছে দুটি অক্ষরের নাম, আরশি। ফোন বের করতে করতেই আরও দুবার রিং বাজলো। দ্রুত বেগে ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ঝাঁঝানো কণ্ঠে ভেসে আসলো, আপনি আমার ফোন ধরছিলেন না কেন? কোথায় আপনি? ঢাকা থেকে কি আসছেন? দাঁত কেলালো পাভেল। ফোন হাতে ছাদের অন্য পাশে এসে বলল, না, বন্ধুর সাথে তার বোনের বিয়েতে এসেছি, আপাতত বাড়িতে যাচ্ছি না। তেতে উঠলো আরশি। বলল, বিয়ে বাড়িতে মানে? তাহলে তো ওখানে অনেক ছ্যাঁচড়া ছ্যাঁচড়া মেয়ে থাকবে। আপনি ওদের সবার থেকে দূরে থাকবেন, একদম ধারে কাছে ঘেঁষতে দিবেন না কাউকে। কি দরকার ছিল ওখানে যাওয়ার? পুনরায় দাঁত কেলালো পাভেল। বলল, জানো, এখানে একটা মেয়েকে ভীষণ ভালো লেগে গেছে। কি সুন্দর চাহনি, তুমি একবার দেখলে ফিদা হয়ে যেতে। পাভেল ভাই, করুণ কণ্ঠে বলে উঠল আরশি। বলো। আপনি এমন কেন? আমার অনুভূতি নিয়ে এভাবে খেলে কি মজা পান বলতে পারি? বেশ সিরিয়াস হলো পাভেল। থমথমে কণ্ঠে বলল, আরশি, আমি তোমাকে আগেই সাবধান করেছি, আজকেও বলছি, তুমি বড্ড ছোট, নিজের আবেগকে সামলাও। সামনে না এইচএসসি এক্সাম, মাথা থেকে এইসব ঝেড়ে ফেলে লেখাপড়ায় মন দাও। আর হ্যাঁ, আমাকে হুটহাট করে ফোন দিয়ে জ্বালাবে না, রাখছি। কেটে দিল ফোন। জানলার পাশে দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল অষ্টদশী আরশি। কি করছিস ওখানে? পেছন থেকে গুরু গম্ভীর আওয়াজই শুনতেই পিলে চমকে উঠে আরশি। ঘুরে তাকাতেই দেখলো বড় ভাই শোভম সর্দারকে। ভাই কি শুনে নিল তার কথা? ভাবতেই সারা মুখ পাংশুটে বর্ণ ধরল। কোনো রকম নিজেকে সামলিয়ে বলল, ও কিছু না ভাইয়া, আমি ওই পরীক্ষা টেনশন হচ্ছিল তাই। আমলে নিল না শোভম সর্দার। নিজের রুমে ঢুকতে গিয়ে এই রুম থেকে ফোপানোর আওয়াজ পেয়েছিল, তাই রুমের বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো। ছোট বোনের এমন ভয় জড়ানো কণ্ঠ শুনে মনে মনে বেশ খুশি হলো। 30 বছরের এই যুবক পুরো সর্দার বাড়ি কেন সারা এলাকায় এক আতঙ্কের মতো বিরাজ করে। লোকে তাকে ভয় পায়, কর্নিশ করে চলে। এ যেন এক পৈশাচিক আনন্দের অনুভূতি তার কাছে। নিস্তব্ধ রাত, দূর থেকে কুকুরের অভিশপ্ত ঘেউ ঘেউ আওয়াজ কানে ভেসে আসছে। হোস্টেলের রুমের মধ্যে নিজের ছোট্ট সিঙ্গেল বিছানার সাথে লাগোয়া জানলার সাথে হেলান দিয়ে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে স্পর্শী। চোখের ভেজা পাপড়িটা বার কয়েক ঝাপটা মেরে চোখের মধ্যে থাকা অশ্রুগুলোকে বিদায় করলো। কেমন যেন লাগছে তার কাছে, কিছু একটা নেই এমন অনুভূতি হচ্ছে। কি হয়েছে বেবি, তুই এমন চুপচাপ হয়েছিস কেন? নিজের বিছানা ছেড়ে স্পর্শের কাছে এসে আদুরে গলায় বলল অনন্দা। স্পর্শী চমকালো, ফোন স্ক্রিনে তাকিয়ে দেখলো 1:47। অনন্দার দিকে তাকিয়ে বলল, ঘুমাসনি এখনো? তোর কি হয়েছে? অন্যদিকে তাকালো স্পর্শী, মুখ বিরক্তিকর শব্দ উচ্চারণ করে বলল, জানি না রে, ভালো লাগছে না কিছু। কিছু ভাবলো অনন্দা, তারপর স্পর্শের কাঁধে হাত রেখে বলল, রাহুল ভাই কি খুব বেশি জ্বালাচ্ছে? শান্ত চাইনিতে অনন্দার দিকে তাকালো, তারপর অন্ধকারের দিকে তাকিয়ে বলতে লাগলো, তেমন কিছু না, রাহুল ভাইয়া খুব ভালো, অনেক ভালো মনের একটা মানুষ। তুই বিশ্বাস কর, ওর লাইফ পার্টনার হিসেবে যে মেয়েটা আসবে সে খুব সুখী হবে, খুব ভালোবাসবে তাকে। যে মানুষটা আমার থেকে কোনো রূপ রেসপন্স না পেয়েও আজ এতটা বছর নিরবিচ্ছিন্নভাবে ভালোবেসে যেতে পারে, আমার জন্য শখের চাকরি খোয়াতে পারে, এমনকি আজ এতটা সময় ধরে একা থাকতে পারে। নিঃসন্দেহে সে সেই মেয়েটাকে অসম্ভব ভালোবাসবে, যে কিনা তাকে প্রায়োরিটি দেবে। হয়তো আমার অবহেলা পেয়ে দিন দিন একটু খামখেয়ালিপনা করছে, কিন্তু দেখিস
খুব শীঘ্রই সব কিছু সামলে নিতে পারবে। আমি ভাবছি এবার আমার বিয়েটা করা উচিত। বয়স তো আর কম হলো না, আর কতদিন অন্যের ঘাড়ে থাকবো। তাছাড়া আমারও একটা স্বস্তির পরিবেশ চাই, ভালো লাগার একটা মানুষও চাই, খুব কাছের। থেমে নড়ে চড়ে বসলো অনন্দা, বলল। তাহলে তুই রাহুল ভাইকে বিয়ে করে ফেল। শান্ত দৃষ্টিতে পুনরায় দগ্ধ হয়ে হয় অনন্দা। স্পর্শী তার দিকে তাকিয়ে বলল। করতাম, কিন্তু ওই যে বললাম, রাহুল ভাইয়া সে আমাকে বোন হিসেবে না ভাবলেও আমি আজীবন তাকে বড় ভাইয়ের নজরে দেখেছি। সেই ছোট্টবেলা থেকে তার কাঁধে চড়ে বেরিয়েছি। কোথাও অভিভাবক হিসেবে দেখাতে হলে সবার আগে ভাইয়াকে পরিচয় করিয়েছি। সেই তাকে বিয়ে করা কিছুতেই সম্ভব না আমার পক্ষে। তাহলে তোর নেতামশাকে করে নে বিয়ে। বেচারা এমপি হয়ে আধা জল খেয়ে তোর পিছনে পড়ে আছে। তোর কি মনে হয় উনি সিরিয়াস? কই, আমার তো মনে হচ্ছে মজা করছে। চোখ বড় বড় করে ফেললো অনন্দা, মাথায় হাত দিয়ে বলল। কে আদৌ মানুষ স্পর্শী? একজন এমপি হয়ে উনি তোকে টাইমলি ফোন দিচ্ছে, দেখা করছে, ফোন বন্ধ থাকার কারণে শর্টপট করতে করতে দেখা করতে এসেছে। এমনকি তোর এত টারামের পরেও সে তোকে বিয়ে প্রপোজাল করেছে। এর থেকে আর কি চাস তুই? সিরিয়াসলি, এটা কি মজা মনে হয় তোর কাছে? নড়চড়ে বিছানায় পা এলিয়ে বসলো স্পর্শী, ঠোঁট উল্টে বলল। ধুর বাল, জানি না রে কি হয়েছে আমার। সবার থেকে সব কিছু বেশি এক্সপেক্ট করি আমি, এই জন্যই তো দিন শেষে কিছুই পাই না। কেউ কিছু বললেই মনে হয় সে মজা করছে আমার সাথে, এই জন্য আমিও তেরামি করি। কারোর কথা বিশ্বাস হয় না, মনে হয় সেও হয়তো কারোর সাথে বাজি ধরে আমাকে পটাতে চাইছে। মাথায় দুম করে টোকা মেরে থতমত করতে করতে নিজের খাটে গিয়ে শুনল অনন্দা। মেজাজ তুঙ্গে এনে বলল। এমনটা না হওয়ার কোনো চান্স আছে? ওই যে তুই সবসময় মজা করিস, এই জন্য তোরও সবাইকে জোকার মনে হয়। ধর ঘুমাতো, তোর জন্য শুধু শুধু আমি জেগে থাকবো? বলি ওপাশ ফিরে শুয়ে পড়ল অনন্দা। স্পর্শী কিছুক্ষণ নীরব রইল। আজকাল নিজেকেও বুঝে উঠতে পারছে না সে। সব কিছুতেই কিছু একটা মিসিং মনে হচ্ছে। এপাশ ওপাশ করতে করতে বন্ধ সিমটা অন করলো আকাশ সমান আশা নিয়ে। সিম অন করলো, হতাশ হয়ে চেয়ে থাকলো স্ক্রিনের দিকে। কাঙ্ক্ষিত নাম্বারটা থেকে নতুন করে কোনো মেসেজ বা কল আসেনি। তাহলে কি সে আর কোনো ফোন দেবে না? স্পোর্টসে রিজেক্ট করেছে বলে ভুলে যাবে? এই তার ভালোবাসার পরিধি? রাগে গজগজ করতে লাগলো স্পর্শী, ব্যঙ্গ করে বলতে লাগলো পরশের বলা কথাগুলো। সামান্য রিজেক্ট করতেই ফোন টোন দেওয়া কোনো নামই নেই। এ আবার বলে বিয়ের পরে টাইম ধরে পুরো 1 ঘন্টা জ্বালাবে তাকে। সারা গিরগিটি কোথাকার, একটা কথাতেই রং বদলে গেল। মন মানছে না স্পর্শী, কতক্ষণ ভাবছে নিজে থেকেই ফোন দেবে, কিন্তু আবারও ব্যক্তিত্ব তাকে সফল হতে দিল না। কেন দেবে সে ফোন? ওই লোক দিতে পারে না? সে নাম মনে করলে স্পর্শীও ভুলে যাবে। স্পর্শী নিজের অনুভূতিকে বেশ সামলাতে জানে, কিন্তু পরক্ষণেই মস্তিষ্ক সায় দেয়। পিতামশাই তো কতবার বেহায়ার মতো ফোন দিয়েছে, তুই একবার দিলে ততটাও ছ্যাঁচড়ার মতো লাগবে না। কিন্তু পুনরায় মনে হয় এত রাতে নিশ্চয়ই লোকটা ঘুমিয়েছে, শুধু শুধু ফোন দেওয়া উচিত হবে না। এভাবেই আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় জোর করে চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইল স্পর্শী। বিকেল 5টায় সূর্যের তপ্ত হাওয়ায় কমে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া বইছে ধরণীতে। হোস্টেলের সামনের বাগানে আমতলায় হাঁটু মুড়ি বসে ফোনের দিকে নীরব হয়ে তাকিয়ে আছে স্পর্শী। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত মন খারাপের তাকে ঝেঁকে বসে আছে কারোর সাথে কথা বলার জন্য। ভেতরটা তুমুলভাবে ছটফট করছে। রাত দেরিতে ঘুমানোর জন্য সকালে বেশ দেরি করে উঠেছে সে। তাড়াহুড়ো করে ভার্সিটিতে ছুটেছে সারাদিন ভার্সিটির ক্লাস, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা। সেখান থেকে হোস্টেলে এসে গোসল করে খেয়ে দিয়ে বেশ ব্যস্ততম সময় পার করছে। কিন্তু বাদ সাতলো বিকেলবেলাতে অনন্দা বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছে। সারাদিন পর এই একাকী বিকেল নেতামশাই নামক স্বল্প আলাপের ব্যক্তিটা ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে।
কেমন অনুভূতি, কত মানুষকে ঘোল খাওয়ানো স্পর্শী কিনা শেষ পর্যন্ত কারো প্রেমে পিছলে পড়ে গেছে। আচ্ছা, এই হঠাৎ অনুভূতি কি শুধু নেতা মশাইদের শুদ্ধ জন্ম নেওয়া অবহেলার জন্যই প্রকাশ পেয়েছে? ভাবতে পারল না স্পর্শী। ফোন হাতে কাঙ্ক্ষিত নাম্বারটিতে কল দিয়েই বসলো। রিং হচ্ছে। পার্টি অফিসে মিটিং চলছে। গোল টেবিলে সমস্ত বড় বড় নেতারা বৈঠকে বসেছেন। পরশ্রিকদা তাদের মধ্যমণি বেশ মনোযোগ সহকারে তার প্রতিটি কথা শ্রবণ করছে। তারা হঠাৎ ফোনের রিং বাজতে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলো পাভেলের দিকে। অন্য সবাই মনোযোগকে সামান্য সময়ের জন্য নষ্ট করে পাভেলের দিকে চাইল, কিন্তু পাভেল নীরব নির্বাক হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। নাম্বারটা স্পর্শিয়া লিখে সেভ করা। এটা তো ভাইয়ের পার্সোনাল ফোন। এই নাম্বারে কোনো মেয়েকে সে চেনে বলে তো মনে হয় না, তাও আবার ভাইয়ের ফোন, তার নাম্বার সেভ করা। আশেপাশে কয়েকবার তাকে স্ক্রিনটা পরশের সামনে ধরল। অবাক হয়ে তাকিয়ে রইল ফোন বাজতে থাকা স্পর্শিয়া নাম্বারের দিকে। কাল এভাবে ইগনোর করার পর থেকেই পরশ নিজেকে সামলে নিয়ে পুনরায় কাজে ব্যস্ত থেকেছে। আর যাই হোক, কারো উপর নিজের অনুভূতিকে চাপিয়ে দেওয়ার মতো কাপুরুষও সে নয়। সেই জন্যই এখনও পর্যন্ত স্পর্শীকে ফোন তো দূর, একটা মেসেজও করেনি সে। এই মুহূর্তে ভেতরে ভেতরে একটা উত্তেজনা কাজ করছে পরশে। স্পর্শী তাকে নিজ থেকে ফোন করেছে, তাহলে কি সে তাকে মিস করছিল? ভাবতে ঠোঁটের মধ্যে সবার অগোচরে এক দুর্বোধ্য হাসির রেখা মিলল। আশেপাশের সবাই উদ্গ্রীব হয়ে পরশের দিকে তাকিয়ে আছে। কিছুটা দোটানায় পড়ল সে। এই মুহূর্তে ফোন রিসিভ করে কথা বলাটা সঙ্গত হবে না। পরক্ষণেই মাথাচাড়া দিয়ে উঠল। সেই ঝাঁজ লবঙ্গবতী তাকে ফোন দিয়েছে। সে যে মারাত্মক রকমের ইগোবালি। সামান্য একটু অনুভূতি টের পেয়েই হয়তো ফোন দিয়েছে। এখন যদি রিসিভ না করি, না জানি সারা জীবনের জন্য সবার মাঝখানে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো পরশ। স্পিকারে মুখের সামনে এনে গম্ভীর কণ্ঠে বলল, মিটিংয়ে আছি, 20 মিনিট পর কল করছি, সিম বন্ধ করার কথা মাথায় আনবে না। বলেই কেটে দিল। অবাকে শেষ পর্যায়ে এসে বাকহারা হয়ে গেল পাভেল। কিছু জিজ্ঞাসা করার আগেই পরশ চোখ রাঙানি দিয়ে চেয়ারে বসতে বলল। তারপর পুনরায় সবার মনোযোগ আকর্ষণ করে নিজের বক্তৃতা দিতে লাগলো। কিন্তু আর কতক্ষণ? 5 মিনিট কষ্ট করা কথা বলতেই হাঁসফাঁস করে উঠল। তার এই মুহূর্তে এসব বোরিং কথাবার্তা বলতে ভালো লাগছে না। স্পর্শিয়া তেরা কথা শোনার খুব দরকার। পেটের মধ্যে কেমন কিলবিল করছে। যদি স্পর্শী রাগ করে ফোন বন্ধ করে দেয়, না, এটা হওয়া উচিত নয়। তাড়াহুড়ো করে বিদায় নিল দলের সদস্যদের। পাভেলকে বলে নাস্তা করানোর জন্য পাঠিয়ে দিল তাদের সাথে। তারপর আরাম করে চেয়ারে গা এলিয়ে দিল। ফোনের দিকে তাকিয়ে হাঁসফাঁস করছে স্পর্শী। লোকটা মিটিংয়ে ছিল, তার উচিত হয়নি ফোন দেওয়া। ধুর, কি ভাবলো। ভাবতে ভাবতেই ওপাশ থেকে ফোন আসলো পরশে। অবাক হয়ে তাকিয়ে রইল মিনিটের কাটার দিকে। সবে মাত্র 8 মিনিট হয়েছে। সে তো বলেছে আরও 20 মিনিট। ভাবতে ভাবতেই ফোন রিসিভ করলো। কানে নিতেই ওপাশ থেকে শান্ত কণ্ঠ ভেসে আসলো, তুমি যে কতটা ভয়ঙ্কর মেয়ে, তাকে তুমি জানো? অবাক হয়ে ভ্রু কুচকে ফেললো স্পর্শী। সে ভয়ঙ্কর কেন? কি হয়েছে? সে কিছু বলার আগে ওপাশ থেকে পরশ বলে উঠল, তোমার জন্য মিটিং ফিটিং ক্যান্সেল করে বসে আছে। মনে হচ্ছে দলের সদস্যদের টেনে হিচড়ে বের করে দেয়। জানো, পেটের মধ্যে কেমন হুসখুস করছিল তোমার সাথে কথা বলার জন্য। এসে দেদুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল স্পর্শী। সে কি লজ্জা পাচ্ছে? হ্যাঁ, একটু হয়তো পাচ্ছে। তার সাথে কেউ কথা বলার জন্য এতটা উদ্গ্রীব ভাবতেই কেমন লাগছে। শান্ত কণ্ঠে বলল, নেতামশাই, ভালোবাসেন আমায়? হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল পরশ। আচ্ছা, এতদিন পরশ স্পর্শী কিনা তাকে ভালোবেসে কি না সেটা জিজ্ঞাসা করছে। রাগ লাগছে পরশের। দাঁত কিরমির করে বলে উঠল, কেন? এবার কি সাইনবোর্ডে লিখে গলায় ঝুলিয়ে ঘুরতে হবে? দমে গেল স্পর্শী। কিছুটা লজ্জাও পেল নিজের এমন প্রশ্নে, কিন্তু তার তো শুনতে ইচ্ছা করছে। নেতামশাইয়ের মুখ থেকে কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, বলুন না। দেখুন, আপনি একদম হেয়ালি করবেন না। এতদিন যা ছিল সব বাদ। এবার নতুন করে বলুন, প্রেম করবেন আমার সাথে? পরশ নিঃশব্দে হাসলো। মেয়েরা পারেও বটে। ইচ্ছে করে বারবার কারো মুখ থেকে নিজের নামে ভালোবাসার কথা, প্রশংসার
কথা শুনতে মরিয়া হয়ে থাকে। বলল, হুম, প্রেম করতে তো চাচ্ছি না, বিয়ে করতে চাচ্ছি। করবে আমায় বিয়ে? সাথে সাথে উপাস থেকে তেরা কণ্ঠ ভেসে আসলো। এই, আপনি এত বিয়ে বিয়ে করে লাফাচ্ছেন কেন? হ্যাঁ, যাতে একসাথে ফাঁসাতে পারেন আমায়। এই আপনি এর আগে আবার 2-4টা বিয়ে টিয়ে করে রেখেননি তো? বউ ছেড়ে চলে গেছে বুঝি? এখন আমাকে ফাঁসিয়ে দম করে বিয়ে করতে চাইছেন? কি ভেবেছেন বিয়ের পর জানলে তখন কিছু করার থাকবে না, তাই তো? শুনুন, স্পর্শী অত বোকা না। আগে আপনার সাথে কদিন প্রেম করব, আপনার ফুল বায়োডাটা জানবো, দেন বিয়ে টিয়ে। ভ্যাবাচেকা খেয়ে গেল পরশ। এই মেয়ে কত দূর পর্যন্ত ভেবে নিয়েছে। মাই গড! অবাক হওয়ার কণ্ঠে বলে উঠল। আমাকে দেখে তোমার বিবাহিত ছেলেদের মতো বড় মনে হয়? চেঁচিয়ে উঠল স্পর্শী। বলল, এই, আপনি আমার সম্পর্কে কি ভাবেন বলুন তো? আমি ওইসব মেয়েদের মতো নাকি যে কোনো ছেলেকে দেখলেই বলতে পারবো সে বিবাহিত কিনা? পুনরায় হতভম্ব হয়ে গেল পরশ। সে কি বলে আর এই মেয়ে কোথায় নিয়ে যায়? নিজেকে সংযত করে বলল, স্পর্শিয়া, আমি বলতে চাচ্ছি প্রেম তো বিয়ের পরেও করা যায়, তাই না? আমি একজন নেতা মানুষ, আমার কি সেই বয়স আছে নাকি? আর তুমিও তো একদম ছোট নই। কেন আমার প্রেম করার বয়স নেই? এখন আমাকে বুড়ি বুড়ি লাগছে। প্রেম করতে হলে তো কচি মেয়ে লাগবে। তো আমার কাছে আসছেন কেন? কচি মেয়ের কাছে যান, অভাব পড়বে না। আমাকে আর ফোন দিবেন না। এই এই স্পর্শিয়া, ফোন করবে না? আরে আমি তো সেটা বলিনি, তুমি তো ভুল ভাবছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, করবো প্রেম, আগে করবো প্রেম, তারপর বিয়ে করবো, ওকে? বেশ উত্তেজিত হয়ে বলল পরশ। স্পর্শী দাঁত কেলিয়ে হেসে দিল। তারপর কণ্ঠে গভীরতা এনে বলল, দেখা করুন। কি? কবে? কাল করুন দেখা। আই না প্লিজ, ঢাকা যেতে গেলে প্রায় 5-6 ঘন্টা লস হয়ে যাবে। আমি 4-5 দিন পর এমনিতেও আসব, তখন দেখা করে নেব। এখন পার্কের কাজে খুব বিজি আছি। ওকে, তাহলে আপনি ওটা নিয়েই থাকুন। এমনিতেও নেতা ফেতার দ্বারা প্রেম হয় না। রাখছি। থাপড়ে গাল লাল করে দেবো বিয়াদব মেয়ে। আসছে কাল বিকেলের দিকে আসলে চলবে? দাঁত কিরমির করে বলল পরশ। স্পর্শী হেসে দিয়ে বলল, শুধু চলবে না নেতা মশাই, দৌড়াবে। রাখছি, বাই। তারপর ওপাশের কোনো কথা না শুনেই ফোন কেটে দিল স্পর্শী। দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে হেসে দিল। তারপর মুখে বলল, নেতা মশাই, খুব শখ না স্পর্শীর সাথে প্রেম করার? তোমার প্রেমের পিণ্ডি চটকিয়ে দেব। এখন এমন জ্বালান জ্বালাবো না, নেতাগিরি ছুটিয়ে দেব। দলের অন্যান্য সদস্যদের কোনো মতে খাইয়ে বিদায় করে পুনরায় অফিসের দিকে ছুটল পাভেল। তার মনের ভেতর তো এখন স্পর্শিয়া নামটা দাবানলের মধ্যে দাউ দাউ করছে। কে এই মেয়ে, যার নাম্বার কিনা তার ভাইয়ের পার্সোনাল ফোনটাই ঠাঁই পেয়েছে? দরজার সামনে আসতেই পরশকে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসতে দেখি পেট মোচড় মারল পাভেলের। নিঘাত তার ভাই প্রেমে পড়েছে, অথচ সে জানেই না। মুখটাকে ইনোসেন্টভাবে শোক করে পরশের সামনে চেয়ারটাতে বসলো। বলল, এই স্পর্শিয়া কে ভাই? পরশ চমকালো না। পাভেল যে তাকে আজ এই ব্যাপারে সারাক্ষণ জ্বালাবে সে ব্যাপারে নিশ্চিত ছিল। মুখটাকে গম্ভীর করে বলল, একটা মেয়ে। সাময়িক সময়ের জন্য পেটে উপরে একটা বিচ্ছির কথা বের হতে চাইল, কিন্তু নেতারূপী বড় ভাইয়ের সামনে কথাটা গেলে নিল। স্পর্শিয়া যে কোনো মেয়ের নাম সেটা সে তার জন্মের আগে জানে। মুখ থমথমে করে বলল, মেয়েটাকে তুই কি প্রেম করছিস? না, আপাতত বিয়ে করতে চাচ্ছি, সফল হলে জানাবো। খবরদার বাড়ির কেউ যেন টো শব্দ না জানে, জানলে কিন্তু খুব প্রস্তাবী সময় হলে আমি নিজেই জানাবো। বলি চেয়ার ছেড়ে উঠল। পাভেল ছুটে গিয়ে ভাইয়ের হাত ধরে বসলো। বলল, আচ্ছা বলবো না, অন্তত ছবিটা দেখাও, একটু চোখ জোড়া, একটু শান্তি করি। পরশ পুরো কুচকে তাকালো। বলল, আমার কাছে কোনো ছবি নেই, এখন সর এখান থেকে। আর ছবি দেখার কোনো প্রয়োজন নেই, তুই ওকে চিনিস। লাফিয়ে উঠল পাভেল। উত্তেজনা চাপিয়ে রেখে কোনো মতে বলল, কে কে? আমি দেখছি, দেখতে কেমন? বিরক্তিকর শব্দ উচ্চারণ করলো পরশ। বলল,
ওই বাবুর আম্মু নির্বাচনের দিনে যে মেসেজ দিয়েছিল, নবীনগর যাকে বসে থাপ্পড় মেরেছিলাম। দুম করে চেয়ারের উপর বসে পড়ল পাভেল, মাথায় হাত দিয়ে পরশের দিকে তাকিয়ে বলল, তার মানে ওই মেসেজ ভুল ছিল না, আগে থেকেই তোর সাথে রিলেশন ছিল ওই মেয়ের, এমনকি তোদের বাচ্চাও হবে। কি করে পারলি আমাদের ঠকাতে? থেমে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। ভাই কি করে সামলাস ওকে? সাথে সাথেই দুম করে পিঠের উপর কিল বসিয়ে দিল পরশ। পাভেল ছুটে অফিসের বাইরে যেতে যেতে বলল, আজকে বাসায় আসিস, তোর জন্য বিরাট জনসভা বানাচ্ছি, প্রতারক। থমথমে শিকদার মহল। বাসার রুমে গোল হয়ে সবাই বসে আছে। মহিউদ্দিন শিকদার, তার পাশে বসা ছোট ভাই আলফাত শিকদার, অন্য পাশে প্রেমা এবং ফোনে স্কল করতে থাকা পাভেলকে দেখা যাচ্ছে। সোফার পাশে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে পিয়াসা এবং রোমানা শিকদার। পরশ পায়ে বাড়ির মধ্যে ঢুকলো। সবাইকে বসা থাকতে দেখে সাময়িকভাবে দাঁড়িয়ে পড়ল। ঘটনা কতদূর গড়েছে সে ব্যাপারে সে নিশ্চিত। দীর্ঘশ্বাস ফেলে হেঁটে সিঁড়ির কাছে গেল। আলতাফ শিকদার মুখ খুলতেই পরশ বলল, 10টা মিনিট সময় দাও চাচ্চু, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, সবটা বলবো, একটু অপেক্ষা করো। ডুকরে মুখের উপর আঁচল দিয়ে কেঁদে উঠলেন পিয়াসা। সবটা বলবো মানে নিশ্চয় পাভেলের কথাই ঠিক হয়। আল্লাহ, কোন রাক্ষসীর কবলে পড়ল তার ছেলেটা। মহিউদ্দিন শিকদার শান্ত চোখে পিয়াসার দিকে তাকালেন, তারপর চুপ করে বসার ইশারা দিলেন। পিয়াসা শুনল না। ছোটবেলা থেকে মেয়ে মানুষ থেকে দূরে থাকা তার রাক্ষসীন ছেলেটা কি না বিয়ে করেছে? কি করে সম্ভব এটা? শান্ত ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নামলো পরশ। আসন্ন বোম ব্লাস্ট হওয়ার সম্পর্কে জ্ঞাত সে, তারপরও কিছু না জানার ভান করে সোফায় বসে বলল। এখন বলো। টইটুম্বুর হওয়ার চোখ নিয়ে ছেলের দিকে তাকালেন, ঝড়ের গতিতে বললেন, মেয়েটাকে কবে বিয়ে করেছিস? এমপি হয়েছিস বলে কি আমাদের সামান্য একটুও মূল্য দিবি না? যা খুশি তাই করবি? কটমটের চোখে পাভেলের দিকে তাকালো পরশ। ফোন থেকে চোখ সরিয়ে নিজের পিঠে হাত বুলিয়ে দাঁত কেলিয়ে চাইল পাভেল। উদ্দেশ্য তখনকার কিল মার্ডার যে পরশের অনুচিত হয়েছে সেটাই বোঝাতে চেয়েছে। পরশ দীর্ঘশ্বাস ছাড়ল, মায়ের দিকে তাকিয়ে বলল, সেরকম কিছু নয় মা। আশ্চর্য, আমি বিয়ে করতে চাইলে তোমাদের লুকিয়ে কেন? সামনে দাঁড়িয়ে করলেও কান ক্ষমতা আমাকে আটকানোর? তাহলে পাবেল যে বলল পর্ষিয়া নামের কোন মেয়েকে বিয়ে করেছিস? পিয়াসা দ্রুত বেগে বলল। পুনরায় পাভেলের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো পরশ। পাভেল নড়চড়ে বসলো। পরশ মাকে বলল, বিয়ের জন্য এতদিন লাফাচ্ছিলে, সেই জন্যই মেয়ে দেখতে নেমেছি। তাই বলে তোমরা রোজ রোজ আমাকে কাট করে বসাবে? দূর সব বাদ, আমার এমনিতেও কাজের অভাব নেই, তার ওপর বাড়তি ঝামেলা। খানিকটা নরম হলো পিয়াসা। বাদ বাকি সবাই নিশ্চুপ হয়ে তাদের কথা শুনছে। পরশের উদ্দেশ্যে বলল, মেয়েটা কে বাবা? তোর ফোনে নাকি ফোনও দেয়? মেয়েটাকে আমি আগে বুঝি চিনি, তারপরে তোমাদের জানাবো। ভালো লাগলে আগামী, নয়তো ওখানে শেষ। আশা করি আমাকে আর জ্বালাবে না। খিদে পেয়েছে। দ্রুত বেগে মাথা দুদিকে নাড়িয়ে না বলল পিয়াসা, মুখে বলল, আচ্ছা আচ্ছা, কিছু বলবো না, কিন্তু যা করবি একটু তাড়াতাড়ি করবি। বলে রোমানাকে নিয়ে রান্নাঘরে গেল খাবার বাড়তে। মহিউদ্দিন ও সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা ধরল। পরশের চাচা একজনই, তবে তারা এর সাথে নয়, পাশাপাশি বাড়িতে থাকে। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান একে হয় তারা। বাবা যেতে পরশের দিকে তাকিয়ে দাঁত কেলালো পাভেল, বলল, আমি কিন্তু বাড়িতে বলিনি যে তোর বাবুর আম্মুও আছে, এতটাও পেট পাতলা ভাবিস না আমাকে। ভীষণ দয়াবান আপনি, দয়া করে একদম উদ্ধার করে ফেলেছেন আমায়। রাতের খাবারে শেষে গটগট পায়ের রুমে ঢুকতেই দ্রুত বেগে খাটে এসে বসলো পাভেল। মুখে তার রাজ্যের চিন্তাভার ঋষিয়ে ঋষিয়ে পরশের উদ্দেশ্যে বলল, ভাই তুই কি সত্যি বাবুর আম্মুকে বিয়ে করছিস না? মানে আমি বলছি না যে সে খারাপ, কিন্তু দেখ, যে মেয়ে সামান্য মেসেজ দিয়ে প্রেম করতে পারে সে চেনা ছেলেদের কাছে আরও ক্লোজ। মানে আমি বলতে চাইছি ওই মেয়ে আরও 10-20টা প্রেম করে। আমি নিশ্চয়ই তুই এই ধরনের মেয়ের ফাঁদে পড়লি। ভুরু কুচকে পাভেলের দিকে তাকালো পরশ। পরবর্তীতেই চিন্তার রেখা তার কপালে ফুটে উঠল। পাভেলের কথা একদম ফেলে দেওয়া যায় না।
পরক্ষণে মস্তিষ্কে এলো সে একজন এমপি। সেটা জানার পর স্পর্শীকে কত কাঠখড় পুড়িয়ে রাজি করেছে। তার মানে এই ধরনের লোভ তার মধ্যে নেই। আর যার মধ্যে লোভ নেই সে এরকমভাবে ছেলেদের সাথে ফালতু সম্পর্কে জড়াতেই পারে না, মুখে বলল। এরকম কিছুই না, ও এমন নয়। তেতে উঠল পাভেল, বলল, হা হা হা, মাত্র একটা দিনে তুই সব জেনে বসে আছিস নাকি? দাঁড়া একটু ওয়েট কর, সিমটা ভরি, তারপরেই তোর সব ভাবনা ধুলিকসা করে দেব। ভুরু কুচকে পরশ বলল। কি করবি তুই? বেশ আয়েশ করে বসলো পাভেল, বলল, দেখ, আমি আনার নাম্বার থেকে তোর বাবুর আম্মুকে ফোন দিয়ে প্রেমিকার মতো কথা বলবো। ওর যদি তেমন কোনো প্রেমিক না থাকে তাহলে ও শুরুতেই আমাকে রিফিউজ করে দেবে। কি মনে হয় আদৌ সফল হবে? অবভিয়াসলি সফল হব না মানে? তুই খালি দেখ, তোর বাবুর আম্মুর সাথে তোর সামনেই ঘন্টার পর ঘন্টা প্রেম করে যাব। নাম্বারটা দে। পরশ নাম্বার দিল। যতই বিশ্বাস করতে যাক না কেন মনের মধ্যে এক খচখচনি থেকেই যাচ্ছে। পাভেল সিম অন করে স্পর্শিয়া নাম্বারে কল দিলে পরশ মন প্রাণ দিয়ে চাইছে যাতে অচেনা নাম্বারে কল রিসিভ না করুক, কিন্তু তাকে হতাশ করে প্রথমবার রিং পড়তেই রিসিভ হলো কল। সাময়িকভাবে বুকে ধাক্কা খেল পরশ আর পাভেল। সে তো ভুরু নাচিয়ে ভাইয়ের মজা উড়াচ্ছে। ফোন লাউড স্পিকারে দিয়ে পাভেল মধুর কণ্ঠে স্পর্শিয়ার উদ্দেশ্যে বলল। হাই বেবি, কি করছো? স্পোর্টসে থমকালো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নাম্বারটা একবার দেখলো, বার কয়েক পলক ঝাপটা দিয়ে বলল, এ আবার কোত্থেকে টপকালো? স্পর্শিয়া নীরবতা পেয়ে পুনরায় পাভেল বলল। কি হলো, কথা বলছো না কেন বেবি? চশমাটা আঙুল দিয়ে ঠেলে ফোনটা কাঁধে নিয়ে চেপে ধরে পুনরায় ইনোসেন্ট লিখতে শুরু করল স্পর্শী। ফোনের আগন্তুকের উদ্দেশ্যে বলল, জি আব্বা, পড়তে বসছি। আপনার শরীর ভালো? স্পর্শিয়া চিন্তায় চিন্তিত হয়ে সবে মাত্র পাড়ি মুখে দিচ্ছিল পরশ। ওপাশ থেকে এমন উত্তর শুনে কাশি উঠে গেল। গড় গড় করে সমস্ত পানি গিয়ে পড়ল পাভেলের গায়ের উপর। পাভেল সাময়িকভাবে হতভম্ব হয়ে গেছে। পরশের দিকে তাকিয়ে পুনরায় জিভ ভিজিয়ে বলল, এইসব কি কথা বলছো বেবি? আব্বা, আপনার কাশি কমছে? ওষুধ খাইছিলেন? স্পোর্টসি অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে শান্ত স্বরে বলল। পাভেল ঝটপট করে সরি রং নাম্বার বলে ফোন কেটে দিল। সামনে তাকিয়ে দেখলো পরশ দম ফাটানো হাসতে মেতে উঠেছে। ঠোঁট দুটোকে উঁচু করে আফসোসের সুরে পরশ পাভেলকে বলল। পাভেল কিচ্ছু বলল না, থমথমে করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। পুনরায় দরজা ঠেলে ভেতরে উকি দিয়ে বলল, একবারেই সব পরীক্ষা হয়ে যায় না, আবারও করবো ফোন। আমি প্রমাণ করেই ছাড়বো বাবুর আম্মুর অনেকগুলো বাবুর বাপ আছে, তুই শুধু দেখতে থাক। অনন্দা কান থেকে হেডফোন খুলল। প্রেম করছিল সে, কিন্তু স্পর্শের কথার আওয়াজে বিরক্ত নিয়ে হেডফোন খুলতেই বাধ্য হলো। তারপর তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এত আব্বা আব্বা করছিস কেন? তোর আবার আব্বা জন্মালো কোথা থেকে? স্পর্শী হতাশ দৃষ্টিতে অনন্দার দিকে তাকালো, বলল, এ জানি কোত্থেকে টুপ করে পড়লো, ফোন দিয়েই বেবি বেবি করছে। ভাবলাম এত মধুর করে বেবি ডাকছে, নিশ্চয়ই বেচারার বাচ্চাহীন বাচ্চা খোঁজা পুরুষ। তাই ভাবলাম আব্বাটিকে একটু মনটাকে শান্ত করি। তা ব্যাটা আব্বা ডাক শুনেই রং নম্বর বলে কেটে দিল। তুই পারসও বটে, আল্লাহ তোকে কি দিয়ে বানাইছে কে জানে। অরুণদা পুনরায় হেডফোন কানে দিতে দিতে বলল, রাত 11টা। ছাদের এক কার্নিশে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বসে আছে পাভেল। দৃষ্টি তার এলোমেলো, মন তার বিচ্ছিন্ন। এই যে সারাদিন আমোদ প্রমোদ হাসি মজায় মেতে থাকা পাভেলও মন খারাপ হয়। তারও মন কিছু নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত হতে থাকে, কিন্তু সে নিরুপায়। যেগুলো পাওয়ার অধিকার তার নেই সেগুলো নিয়ে ভাবা নিতান্তই বোকামি। ভুলে থাকতে চায় সেসব। ফোনের টোনের আওয়াজ পেতে স্ক্রিনের দিকে তাকালো। কাঙ্ক্ষিত নাম্বার থেকে কলটা এসেছে। পাভেল হাসলো। মেয়েটা এত বোকা কেন? এত অপমান করার পর পিছু ছাড়ছে না, অথচ তার সাথে কথা না বলেও দম বন্ধ হয়ে যায় পাভেলের। রিসিভ করে কানে তুললো। ফোনে ওপাশ থেকে ভেসে আসলো আরসির মিষ্টি আওয়াজ। পাভেল ভাই, আপনি আমাকে একটুও ফোন দিতে পারেন না? আমি কি এতটাই ফেল না? যখন নিজে থেকে দিই তখনও ধরেন না।
আর ধরলেও কথা বলেন না। পাভেল ভাই, আমি কি দেখতে খুব খারাপ? পাভেল হাসল। সে জানে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে এটা। শ্যামবরণ মুখ খানিতে অজস্র মায়া লেপটানো এই অষ্টাদশী যে আরও বছর খানেক আগেই কাবু করে ফেলেছে তাকে। তার ওই পলক ঝটকানো প্রতিটি কথাবার্তায় যে তার হৃদয় ফালা মেরে এফোর ওফোর করে ফেলল। মুখে বলল, এত রাতে এইসব ঢং করার জন্য ফোন দিয়েছিস? সামনে না পরীক্ষা, এমনিতেও ফেলটুস। এরপরেও এইচএসিতে ফেল করলে তো বিয়েই করবে না কেউ, তখন সব দোষ আমার ওপর পড়বে, তাই তো? নাক ছিটকালো আরশি। সব কিছুতেই পড়াশোনা টানে এই লোক, অথচ নিজেও যে খুব ভালো স্টুডেন্ট ছিল তা না। নেহাত আরশি তাকে ভালোবাসে, তাই লেখাপড়ার টেনে কথা বলে না, মুখে বলল। তাহলে আপনি বিয়ে করবেন? হাসলো পাভেল, কণ্ঠে গভীরতা এনে বলল, আরশি, তুমি এত অবুঝ কেন? দেখো, নিজের আবেগটা কমাও। আমি জানি কষ্ট হবে, কিন্তু তাও চেষ্টা করে দেখো। তুমি একবার বাস্তবতা নিয়ে ভাবো। কোনো দিন তোমার এই ভাই এই সম্পর্ক মানবে না। আর না তো আমি চাইবো আমার ভাইকে কষ্ট দিতে। আমি চাই না ভাই জানুক তার শত্রুর বোনের সাথে আমার কোনো সম্পর্ক আছে। হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু কষ্ট পাবে। তুমি আমাকে এর পরেও আর কখনো ফোন দেবে না। আমার নাম্বার তো ব্লক রাখতে পারেন, রাখছেন না কেন? মুখে বারবার বলছেন কেন ফোন না দিতে? পাভেল কেটে দিল ফোন। পাভেল তো পারবে না। সে মুখে যতই বলুক, দিন শেষে ওই বোকা বোকা কণ্ঠ না শুনলে তার ঘুম আসে না। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সকাল 10টায় পরশ তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকলো। পার্টির যাবতীয় কাজ পাভেলকে বুঝিয়ে দিয়ে এসেছে। সে আজকে হ্যান্ডেল করবে সব কিছু। দ্রুত বেগে গোসল করতে ঢুকলো। গোসল করে সামান্য খেয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। এই প্রথম কোনো কাজ ছাড়াই ঢাকায় আসছে সে, তাও আবার কোনো মেয়ের কথায়। নিজের উপরই মাঝে মধ্যে বিশ্বাস হারিয়ে ফেলে পরশ। কোনো মেয়ে কি না তাকে কন্ট্রোল করছে? বিকেল 3টে। জাব্বির ক্যাম্পাসে কখনো শূন্য থাকে না, অসংখ্য ছাত্রছাত্রীর আনাগোনা থাকে। তার মধ্যে পরশ গাড়ি নিয়ে গেটের ভেতরে ঢুকলো। আজকে একটা গাড়ি এনেছে। গাড়িতে সামান্য 2জন বডিগার্ড ছাড়া আর কাউকে আনেনি। এদেরকেও আনতে চাইছিল না, কিন্তু পাভেল জোরের কারণে বাধ্য হয়ে নিয়ে এসেছে। কি কপাল তার, বডিগার্ড নিয়ে এসেছে প্রেম করতে। নিজের উপরেই হাসলো পরশ। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে গণিত ও পরিসংখ্যান বিভাগের সামনে বড় রাস্তায় গেল। বডিগার্ডদের গাড়ির ভেতরে থাকার হুকুম দিয়েছে সে। পকেট থেকে ফোন বের করে স্পর্শিয়া নাম্বারে ফোন দিল। 1বার, 2বার, 3বার, এমন করে প্রায় 14বার ফোন দিল পরশ। রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না। বিরক্তিতে মুখমণ্ডল কুঁচকে ফেল। এই স্পর্শী ওঠ, এই, আরে তোর নেতামশাই ফোন দিয়েছে, এই ওঠ। আর মোড়ে ভেঙে উঠল স্পর্শী। পরক্ষণই আবার শুয়ে পড়ল, বলল, এখন কথা বলতে পারবো না, ঘুম পাচ্ছে আমার। আরে এই নিয়ে 15বার ফোন করেছে, নিশ্চয়ই আর্জেন্ট, ফোনটা ধর। না, মুখ কুঁচকে উঠল। ফোন হাতে রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই, আপনার কি কমন সেন্স নেই কোনো? দেখছেন ফোন ধরছি না, তার মানে তো বিজি আছি নাকি? পরে কথা বলবো, ঘুমাচ্ছি আমি। থাপড়ে গান লাল করে দেব। বেয়াদব মেয়ে, সারাটা দিন জার্নি করে এসেছি, আর এখন তুমি বলছো এসো? তোমার ঘুম ছুটিয়ে দেব আমি। 10 মিনিটের মধ্যে শহীদ মিনারের সামনে এসো, আমি অপেক্ষা করছি। নেতামশাই এখানে ভাবতে হতভম্ব হয়ে গেল স্পর্শী। পরক্ষণেই মনে পড়ল সে কালকে আসতে বলেছিল। মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল নেতামশাই তার এক কথায় দেখা করতে এসেছে। ভাবতেই মন আনন্দে নেচে উঠল। তার কথাতে প্যারুটি দিয়ে একজন সংসদ সদস্য নাকানি চুবানি খেতে খেতে জাব্বির ক্যাম্পাসে এসেছে ভাবতেই অনন্দাকে ধরে ঘুরে নাচতে লাগলো। পুনরায় কানের কাছে ফোনটা নিয়ে বলল, নেতামশাই, মাত্র 15 মিনিট দিন, 10 মিনিটে রেডি হব, 5 মিনিটে চলে আসবো, ওকে? পরশ কতক্ষণ গম্ভীর থেকে উত্তর দিল। একা একা পুরো ক্যাম্পাসে হাঁটছিল পরশ। হাঁটতে হাঁটতে শহীদ মিনারের সামনে এলো।
প্রায় 3:30 বাজে। চারিদিকে লোকজনের আনাগোনা ধীরে ধীরে বাড়ছে। কতক্ষণ পর পর বিরক্তি নিয়ে ঘড়ি দেখছে পরশ। আজকে কালো জিন্সের সাথে সাদা পাঞ্জাবি পরে এসেছে। বরাবরই পরশ জিন্স পরে পাঞ্জাবির সাথে আজ অব্দি কখনো পায়জামা পরেনি। পায়জামার শব্দটা মাথায় এলেই কেমন মেয়ে মেয়ে লাগে পরশের, ভীষণ অস্বস্তি হয়। বিরক্ত নিয়ে আবারও ঘড়ি দেখলো। কপাল কুচকে সামনে তাকাতেই হা হয়ে গেল। ধীরে ধীরে কুচকানো কপাল সোজা হয়ে মুগ্ধতায় ছেয়ে যেতে লাগলো। সামনে স্পর্শী দাঁড়ানো নীল রঙের শাড়ি পরে আসছে সে। ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিক আর চোখে কাজল। ব্যাস, আর কোনো সাজ নেই। পরশ মুগ্ধতা নিয়ে আরেকটু সামনে আগালো। খেয়াল করে দেখলো স্পর্শীর হাতেও নীল রঙের চুড়ি। স্পর্শী এবার অস্বস্তিতে পড়ল। যতটা সাহস নিয়ে শাড়ি পরেছিল ঠিক ততটাই লজ্জা লাগছে তার। জীবনে কখনো কোনো ছেলের সামনে নিজেকে আবেদনময়ী সাজানোর চেষ্টা করেনি। লজ্জায় ঘুরে অন্যদিকে তাকালো। সাথে সাথেই পরবর্তী ঝটকাটা খেলো পরশ। স্পর্শিয়ার চুল অনেক লম্বা। এতদিন কাঁকড়া দিয়ে বাঁধা চুলগুলো তার উপর মাথায় রাখা ওড়নার জন্য খেয়াল না হলেও আজ শাড়ির সাথে খোলা চুলগুলো যেন এক পশলা বৃষ্টি নামিয়ে দিল পরশের হৃদয়ে। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো। আর একটু খেয়াল করতে মেজাজ বিগড়ে গেল পরশের। চুলগুলো কি সুন্দর কালো, অথচ নিচের দিকে প্রায় আঙুল পাঁচেক বাদামি রং করা। কি দরকার ছিল এমন ঘোড়ের লেজার মতন করা? কিন্তু তারপরও পরশ মনে মনে সিদ্ধান্তে অটল। বিয়ের পর অজস্র চুল কালো করার আর্সমেন্ট মাখাবে, তাতেও কাজ না হলে ওই চুলটুকু কেটে ফেলবে, পরবর্তীতে আবার লম্বা হবে। কোথায় হারালেন নেতামশাই? হুঁশ ফিরল পরশের, কিন্তু ধরা দিল না। বলল, কোথাও না, চলো হাঁটে। হাঁটতে লাগলো দুজনে, বলতে লাগলো কথার। রাস্তার দুধারে অজস্র খোলা খাবারের দোকান বসেছে। ফুচকার দোকান চোখে পড়তেই দাঁড়িয়ে পড়ল স্পর্শী। পরশের দিকে তাকিয়ে দাঁত কেলালো। পরশ হতভম্ব হয়ে গেল। মাঝে মধ্যে এই মেয়ের হাসি দেখে ভীষণ ভয় লাগে তার। যেন মনে হয় সে এক অবলা নারী, আর স্পর্শী কোনো বকাটে ছেলে। ভাবনাটাই কাল্পনিক ভাব। বাস্তবেও স্পর্শী মাঝে মধ্যে বকাটেদের মতো করে হাসে পরশের সামনে। নেতামশাই, প্রেম করতে এসেছেন ভালো কথা, পকেট আছে তো? পরশ প্রথমে না বুঝলো, পরক্ষণেই স্পর্শীর কথা প্যাচ বুঝে ফেলল। বলল, তুমি কিছু খাবে? এটা আবার বলা লাগে নাকি? চলুন ফুচকা খাবো। পরশ পাশের দোকানটার দিকে চাইলো। পরক্ষণেই নাক ছিটকালো। বলল, হোয়াট স্পর্শিয়া, তুমি এসব খাবার খাও? এসব থেকে কোনো রেস্টুরেন্টে চলো। এসব আনহেলদি খাবার খাওয়ার দরকার নেই। ভ্রু কুচকালো স্পর্শী। পরশের থেকে খানিকটা দূরে সরে দাঁড়িয়ে বলল, আপনি না খাওয়ালে খাওয়াবেন না, তাই বলে বাজে কথা বলছেন কেন? আর শুনুন, 3 বেলায় 2 বেলায় আমি এইসব আনহেলদি রাস্তার খাবার খাই। আপনি এসব টলারেট করতে পারলে করবেন, নাইলে আগে ভাগে ভাগুন। স্তব্ধ হয়ে গেল পরশ। এ কেমন মেয়ে? সামান্য ফুচকার জন্য ব্রেকআপ করার হুমকি দিয়েছে। মুখে বলল, না না না, তুমি খাও চলো, বাট আমাকে জোর করবে না। আমি এসব জীবনেও খাবো না। স্পর্শী নাক কুচকে এগিয়ে গেল ফুচকাওয়ালার দিকে। বলল, আমা, আপনি ফুচকা বানাতে থাকেন, আমি খেতে থাকি। যতক্ষণ আমার মুখ না থামে ততক্ষণে যেন আপনার হাত না থামে, ক্লিয়ার? আর হ্যাঁ, প্রচুর ঝাল দিবেন। স্পর্শী খাচ্ছে। এ যাবৎ 10 প্লেট খাওয়া শেষ তার। আরও খেতে ইচ্ছে করছে তার, কিন্তু ব্যাটা ভীষণ ঝাল দিয়েছে। চোখ দিয়ে আপনি পানি গড়িয়ে পড়ছে। শেষে বাধ্য হয়ে বারণ করলো আর না বানাতে। পরশ স্তব্ধ চোখে তাকিয়ে আছে স্পর্শীর দিকে। ভাগ্যিস মনে করে পাঞ্জাবির পকেটে ওয়ালেটটা এনেছিল, নইলে তো মান সম্মান এই জাব্বির ক্যাম্পাসেই লেপটে যেত। বার কয়েক আশেপাশে তাকালো। দূরে গাড়ি দেখা যাচ্ছে। বডিগার্ড দুজন এদিকে তাকিয়েছিল। পরশকে তাকাতেই দেখে অন্যদিকে ফিরে তাকালো। অস্বস্তিতে পড়ল পরশ। কি ভাবছে ওরা? তাদের স্যারকে সামান্য একটা মেয়ে কতটা নাকানি চুবানি খাওয়াচ্ছে। স্পর্শী হাঁক করে 2 হাত দিয়ে মুখ বাতাসে করছে। ঠোঁট দুটো নিজেদের লিপস্টিক হারিয়ে ঝালে চোটে লাল হয়ে যাচ্ছে। বার কয়েক মুখের ঝাল হাওয়া লালা থুতু
আকারে ফেললো। বারবার ঠোঁট ভিজিয়ে ঝাল থেকে বাঁচাতে চাইল স্পর্শী। পরশ ঠোক গিল, আশেপাশে তাকিয়ে নিজেকে সংযত করলো। হঠাৎই মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি চাপল স্পর্শীর। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো আইসক্রিমের দোকান খোলা নেই। তারপরও পরশকে উত্তেজিত করে জ্বালানোর জন্য জোরে বলতে লাগলো, আইসক্রিম আইসক্রিম খাবো আমি, আইসক্রিম আনুন এক্ষুনি, ও মা গো মরে গেলাম। পরশ চকিতে আশেপাশে তাকালো, কোথাও কোনো আইসক্রিমের স্টল নেই। থাকলেও সেটা একদম জয় বাংলা গেটের পাশে। স্পর্শীর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, খুব বেশি ঝাল লাগছে। হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে পারুন আমার আইসক্রিম এনে দিন। নেতা মশাই, খুব ঝাল খুব ঝাল, ঠান্ডা কিছু লাগবে? বলি পরশের অসহায় মুখের দিকে তাকালো। সে পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইল। স্পর্শী প্রচুর ঝাল খায়, এটা নয় সে এখন ঝাল লাগছে না, যতই ঝাল লাগুক এটা সহ্যের মধ্যে। কিন্তু পরশকে জ্বালানোর জন্যই এমন ছটফট করছে সে। থমকে দাঁড়িয়ে পড়ল পরশ, যে স্পর্শের শয়তানি হাসিটা দেখতে পেয়েছে। তাকে যে জ্বালানোর জন্যই এমনটা করছে সেটা স্পষ্ট। নিজেও ঠোঁট কামড়ে হেসে দিল। তারপর স্পর্শীর কাছে গিয়ে বলল, দেখো, এই মুহূর্তে আমি তোমায় আইসক্রিম খাওয়াইতে পারবো না, তবে সেম কোয়ালিটির তবে ঠান্ডা অন্য কিছু খাওয়াইতে পারবো, যা খেলে 100% তোমার ঝাল কমে যাবে। তড়িৎ গতিতে স্পর্শী বলল, কি? চুমু খাবে নাকি? স্পর্শী চমকালো, থমকালো। কথাটা মস্তিষ্কে হানা দিতে লজ্জা ও অস্বস্তিতে হানা দিল তীব্রভাবে। লজ্জায় মুখটা নীল হয়ে গেল। অন্যদিকে তাকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। পরশ ঠোঁট কামড়ে হাসছে। স্পর্শী নিজের উপরে ধিক্কার জানাচ্ছে। এই চুমুটুমু নিয়ে কত মজা করেছে সে, অথচ আজকে এত লজ্জা লাগছে কেন? লজ্জায় মাথা তুলতে পারছে না স্পর্শী। এর মধ্যে ধুলো উড়িয়ে শোষ করতে করতে তিনটে মাইক্রোফ থামলো স্পর্শী ও পরশের সামনে। সাময়িকভাবে পরিচিতি গাড়ি দেখে ভুরু কুচকে ফেলল পরশ। প্রথম গাড়ি থেকে নেমে আসছে শুভম সর্দার, সাথে তার অন্যান্য চাচাতো ভাইয়েরাও আছে। বিরোধী দলের নেতা শুভম সর্দারকে দেখা মাত্রই রাইফেল হাতে ছুটে এলেন বডিগার্ড দুজন। পরশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বন্দুক তাক করলেন শুভম সর্দারের দিকে। শুভম সর্দার ক্রুদ্ধ চোখে এগিয়ে এসে স্পর্শীর হাত ধরল, টেনে নিয়ে গাড়িতে বসালো। পরশ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। শুভম যাওয়ার আগে পুনরায় পরশের সামনে এলো, ক্ষুদ্র চোখে দাঁতে দাঁত পিষে বলল, শত্রুতা রাজনৈতিকভাবে, কিন্তু খবরদার আমার বোনের দিকে নজর দিলেও তোর চোখ আমি গিলে দেব, সাবধান। স্পর্শের আশেপাশের জন্য তোকে না দেখি। পরক্ষণই শোষ করে ধুলো উড়ি চলে গেল গাড়ি তিনটে। স্তব্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইল পরশ। স্পর্শীয় শুভম সর্দারের বোন। উফ, বুকের ভেতরটা কিছু হারানোর আশঙ্কায় ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। হাবিলদারের কণ্ঠে রেশ কানে যেতেই ভাবনা থেকে বেরিয়ে এলো পরশ শিকদার। চোখটা ঝাপসা হয়ে গেছে, বাম হাত দিয়ে মুছে নিল চোখটা। তারপর তাকালো হাবিলদারের দিকে, বলল, হ্যাঁ যাচ্ছে। পাশ ফিরে স্টিলের থালাটা হাতে নিল। তারপর ছোট্ট দরজাটা দিয়ে নুয়ে বেরিয়ে গেল জেলের বাইরে। লাইনে মানুষ কম এসেছে অনেক। তারা সিরিয়াল আসতেই থালা পাতল গরম ভাতের উপর গরম ঝোল পড়তে তত্তর করে গরম হয়ে উঠল স্টিলের থালাটি। হাতে প্রায় পুরা আসছে। তড়িঘড়ি করে আবারও নিজের জন্য বরাদ্দকৃত কুঠিরতে এলো। ফ্লোরের উপর থালাটা রেখে বার করে খাত ঝাড়া দিল। আবারও নতুন করে ফসকা পড়ে গেছে। পাতের দিকে চাইতেই পুনরায় তৃষ্ণা এলো। পোলট্রির মুরগির মধ্যে মুগ ডাল আর আলু দিয়ে ঝোল করে রান্না করেছে জেলের কর্মচারীরা। সপ্তাহে 2 দিন মাংস খাওয়ায়। এই হলো সেই মাংস। উপর মহলে খবর যায় আসামিদের সপ্তাহে 2 দিন মাংস, ডাল আর সবজি খাওয়ার। পাতের ছোট্ট মাংসের টুকরোটার দিকে পরশ তাকালো। সাদা থকথকে টুকরো দিকে তাকাতেই তৃষ্ণা এলো, কিন্তু গ্রাহ্য করল না। গত 4 বছর এরকম খাবার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। বুক ছেড়ে হাহাকার বেরিয়ে এলো। কিছু বিষাক্ত ঘাতক, কিছু স্বার্থপর আর বিষাক্ত মানুষের জন্য জীবন আজ 4 বছর ধরে জেলের ঘানি টানছে। থমথমে সর্দার বাড়ি। প্রত্যেকটা সদস্য আতঙ্কে ভরা মুখে তাকিয়ে আছে শামসুল সর্দারের মুখের দিকে।
সামনে সোফায় এক কোণে নির্লিপ্তভাবে বসে আছে স্পর্শী, মাথাটায় ভীষণ বিগড়ে আছে। বলা নেই কওয়া নেই, হুট করে অধিকার দেখে টেনে সে ঢাকা থেকে নিয়ে এসেছে। আশ্চর্য, গত বছর বড় ভাই নামক এই লোক বাবার সাথে গিয়েছিল সবার তাকে দেখতে। খুব ভালো করে চেনা তো দূর, কখনো কথা বলেছে কি না তাও সন্দেহ। অথচ আজকে ক্যাম্পাসের সবার সামনে থেকে টেনে হিচড়ে নিয়ে এলো। নেহাত সম্পর্কে বড় ভাই হয়, তাই অসম্মান করে। তাছাড়াও ওই মুহূর্তে স্পর্শী একটা ঘোরের মধ্যে ছিল, যার কারণে পুরো ঘটনাটায় বুঝে উঠতে পারেনি। গাড়িতে বসে বার কয়েক শুভম সর্দারের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেছিল, ভাইয়া, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আমার হোস্টেলে যেতে হবে। বিনিময়ে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, তুমি কোনো কথাই বলবে না। তোমাকে স্বাধীনতা দিয়েছি, তার মানে এই নয় যে সর্দার বাড়ির সম্মান নিয়ে খেলবে। আশ্চর্য, আমি করেছিটা কি? যা বলার আব্বুর সামনে বলবে, আমার সামনে আর একটা কথা উচ্চারণ করবে না। আমার মাথা গরম আছে। ভেতরে ভেতরে রাগ লাগলেও নিজেকে সংযত করে নিয়েছিল স্পর্শী। ভাবলো যা হওয়ার সেটা দেখা যাবে বাড়িতে গিয়ে। এই আচমকা জন্ম নেওয়ার দরদ তার একটু সুবিধা লাগছে না। দাঁতে দাঁত চেপে দু চাপ গাড়িতে বসে থাকতে সে। ইতিমধ্যে বাড়িতে শ্যামসুল সর্দারকে ফোন করে অপেক্ষা করতে বলে শুভম, আর এটা বলে যে সে স্পর্শীকে নিয়ে আসছে। আজ এত বছর পর বাড়ির মেয়ে বাড়িতে আসছে, এটা শুনে যতটা না খুশি হয়েছে তার থেকেও বেশি চিন্তিত হয়ে মুখটা থমথমে করে রেখে শ্যামসুল সর্দার। তারই থতমত চেহারা থেকে বর্ধিত পরিবারটি প্রত্যেকটি চরিত্রের মুখ পাংশুটে বর্ণ ধারণ করে আছে। সবার মুখেই এক কথা, কি হলো কি হলো। বিশাল বড় বাড়ি, 4 ভাই স্ত্রী সন্তান নিয়ে একসাথে থাকবে ভেবে শামসুল মির্জার বাবা এই বিশাল বাড়িটি বানিয়েছিলেন। বসার ঘরে বড় সোফাটিতে বসে আছে শুভম সহ 4 চাচাতো ভাই। তার পাশের সোফায় বসে আছে তাদেরই 4 ছেলে। সোফার পেছনে পাংশুটে বর্ণ নিয়ে দাঁড়িয়ে আছে বউয়েরা। তাদের পেছনে উকি মেরে দাঁড়িয়ে আছে অষ্টদশী আশিয়া। সে জানে স্পর্শিয়া নামের একটি বড় বোন আছে তার, কিন্তু কখনো নিজের চোখে দেখেনি। আজ প্রথমবার নীল শাড়ি জড়ানো বোনকে দেখে ভীষণ কষ্ট পেল তার। বোন তো কত ফর্সা, দেখতে একদম বলিউডের নায়িকাদের মতো, অথচ সে কেন শ্যামলা হলো? বড় বোনের মতো সুন্দরী হলো তো পাভেল নিচ থেকেই পেছন পেছন ঘুরতো। ইস, কেন যে একটু ফর্সা হলো না সে? সবার নীরবতায় বেশ বিরক্ত হলো স্পর্শী। আশ্চর্য ব্যাপার স্যাপার, কেউ কিছু বলছে না, কিছু করছেও না, অথচ সবার মাঝখানে ভাস্কর্যের মতো তাকিয়ে বসিয়ে রেখেছে। খুব ছোটোবেলায় এখানে একবার এসেছিল সে, তাও খালামণির সাথে। তারপর থেকে আর কেউ আনতে পারেনি। বাধ্য হয়ে বছরের মধ্যে একবার বা দুবার বাবা শামসুল সর্দার দেখে আসতেন মেয়েকে। স্পর্শী তার কাছে আসতো না, আব্দুর রহমানের সাথে লেপ্টে থাকতো। মেয়ের অবজ্ঞা দেখে ধীরে ধীরে শামসুল সর্দারও দেখা পাতলা করে দেয়। ফলে এ বাড়ির কারোর সাথে স্পর্শীর কোনো সম্পর্ক নেই। তাদের বাড়ি এক মেয়ে আছে, খালার বাসায় থাকে। জাবিতে পড়ে নাম স্পর্শিয়া, ব্যাস এটুকুই জানে তারা, এর বাইরে কেউই জ্ঞাত নয়। অচেনা পরিবেশে হাঁসফাঁস করছে স্পর্শী। তার মধ্যে মেয়ে কিনা এমন চুপচাপ থাকতে পারে? শামসুল সর্দার এক ধ্যানে মেয়ের দিকে তাকিয়ে আছেন। শাড়ি পরিহিত মেয়েকে যেন পরিচয়তে কম লাগছে না তার কাছে। স্পর্শী পুনরায় বিরক্ত হলো। আশেপাশে তাকিয়ে শামসুল সর্দারই দেখে দৃষ্টি দিলে স্পষ্টভাবে বলল, উনি আমাকে ক্যাম্পাস থেকে তুলে এনেছেন কেন? চকিতে স্পর্শীর দিকে তাকালো শোভম। অন্য ভাইয়েরাও হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। শামসুল মির্জা অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। শোভম এমন দৃষ্টি দেখে স্পর্শী তাকে বলল, এমনভাবে তাকাচ্ছেন কেন? আপনিই তো বললেন যা জিজ্ঞেস করার আব্বুকে করতে। পুনরায় শামসুল সর্দারের দিকে তাকিয়ে বলল, কি হলো? আশ্চর্য তো, মানে কি এসবের? আমাকে হুট করে ক্যাম্পাস থেকে টেনে হিচড়ে এখানে নিয়ে আসা হয়েছে, এখন আবার সবার মাঝখানে সং সাজিয়ে বসিয়ে পরিদর্শন করা হচ্ছে। সমস্যাটা কি আমি তো সেটাই বুঝলাম না। হোস্টেলের কাউকে বলা হয়নি, সেইখানে আমার অনুপস্থিতি পড়লে সোজা খালামণির কাছে ফোন যাবে। সবাই কতটা চিন্তায় থাকবে। তাছাড়াও রাতের বেলা হোস্টেল মেস দিয়ে
আমার নামটা কালারিং করার কি আছে? পুরো বাড়ির সমস্ত মহিলারা আতঙ্কে নীল হয়ে গেছে। এইভাবে কথা বলছে, তাও আবার ছেলেদের সামনে, ভাবতেই তাদের আত্মা বেরিয়ে যাচ্ছে। চুপ করো, অনেকক্ষণ ধরে তোমার লেকচার শুনছি। তুমি যে বাচাল সেটা আগের থেকে জানতাম, তাই বলে সবার সামনে নিজের শিক্ষাটাকে তুলে ধরো না। পড়শি ভুরু কুচকে তাকালো শুভমের দিকে। পুনরায় শুভম থত কণ্ঠে বলে উঠল। বড় শিখদের সাথে কি সম্পর্ক তোমার? চমকালো স্পর্শী, বলল। কে পরশ? চুয়াল শক্ত হয়ে গেল শুভমের। সাথে শ্যামসুল সর্দারও পরশের নাম শুনে অবাক হয়ে তাকেই রইল। শুভম বলল, যার সাথে ঘুরেছিলে তুমি, এর আগেও তুমি ওর সাথে দেখা করেছো। তুমি কি আমাদের মান সম্মান কিচ্ছু রাখবে না নাকি? মস্তিষ্কে চাপ দিতেই ভুরু সোজা হয় স্পর্শী। সে তো নেতা মশাইয়ের সাথে দেখা করেছে, তাহলে নেতা মশাইয়ের নামই হলো পরশ শিকদার। স্পর্শিয়া নীরবতা দেখে শ্যামসুল সর্দার নড়ে চড়ে বসলেন। সে মেয়েকে আদর করা হয়নি, তাকে শাসনও করা অনুচিত। হিমশিম খেতে খেতে শান্ত কণ্ঠে স্পর্শীকে বললেন, তুমি আমাদের কাছে ছিলে না, অনেকবার আনতে যাওয়ার পরেও আসোনি। সেটা অবশ্যই তোমার দোষ নয়, ছোটবেলা থেকেই ঢাকায় আছো, কিন্তু তাই বলে পরিবারের মান সম্মান ডোবানো কি তোমার উচিত হবে? স্পর্শী বিরক্ত চোখে তাকালো। মান সম্মান ডুবিয়েছে মানেটা কি? এই মুহূর্তে বাবার জায়গায় অন্য কেউ থাকলে নির্ঘাত মুখ থেকে কিছু স্পেশাল মশলা বের করত। সে কি নেতা মশাইয়ের সাথে চুমু খেয়েছে নাকি ডেটে গিয়েছে? মাত্র কথাই তো বলেছে, এতে মান সম্মান গেলে কোথা থেকে? মুখে বলল, আমি মান সম্মান যাওয়ার মতো কোনো কাজ করিনি নেতামশাই, তার সাথে ব্যাস কথা বলেছি। চেঁচিয়ে উঠল শুভম সর্দার, দাঁতে দাঁত পিষিয়ে বলল, কথা বলবে কেন তুমি? শত্রুর সাথে হেসে হেসে কথা বলে নিজের পরিবারকে বাইরের মানুষের কাছে হাসির পাত্র বানাচ্ছ। সবাই এরপর বলা বলি করবে শোভাম সর্দারের বোন তার এই বিরোধী পক্ষের নেতার সাথে প্রেমালাপ করে। এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারল স্পর্শী। তাহলে এদের স্বার্থে ব্যাঘাত পড়েছে বলেই তাকে আনা হয়েছে। শ্যামসুল সর্দার বললেন, স্পর্শিয়ামা, আমি জানি তুমি এই ব্যাপারে কিছুই জানতে না, এখন জেনেছো। আমি চাই এই ব্যাপারে তুমি আর না আগাও। রাহুলকে বিয়ে করতে চাও না, বেশ, জোর করব না, কিন্তু বাড়ির সম্মানের কথা মনে রেখো। আর শুভম তোমার বড় ভাই, ও তোমাকে শাসন করতেই পারে, মন খারাপ করো না, বুঝছো? স্পর্শী বেশ কিছুক্ষণ নীরব রইল, তারপর অন্যদিকে তাকিয়ে বলল, ভেবে দেখব। আমি এখন ঢাকা যাব, প্লিজ কাউকে বলুন, নইলে রাত 9টার বাস ধরে চলে যাব। আটকে উঠল শ্যামসুল সর্দার। শীতল চাহনি দিয়ে মেয়ের দিকে তাকালেন, বলে, এতদিন পর এসেছো বাবার কাছে, কয়েকটা দিন থাকবে না মা? এটা তো তোমার বাড়ি। নিজের বাড়িতে আসার মতো তো কোনো ঘটনা ঘটেনি, জোর জুলুম করে নিয়ে এসেছে। আমার কোনো জামা কাপড় পর্যন্ত আনা হয়নি, ভাগ্যিস ফোনটা হাতে ছিল। কটমট চোখে শুভমের দিকে তাকালেন শ্যামসুল। আজ রাতটা কোনো মতে কাটাও, সকালে তোমার জিনিসপত্র আনার ব্যবস্থা করছি। আরশি, চমকে তাকালো আরশিয়া। এতক্ষণ যে বিশাল কল্পনার রাজ্য ছিল। বড় ভাই ডাক পেতেই ছোট চাচির আড়াল থেকে বেরোলো। ভিতর সন্তুষ্ট গলায় বলল, জি ভাইয়া। স্পর্শীকে রুমে নিয়ে যাওয়া। আরশিয়া আসতে পাই এসে স্পর্শীর পাশে দাঁড়ালো, তারপর বলল, চলুন আব্বু। স্পর্শী আরশির দিকে তাকালো। ভীষণ মিষ্টি দেখতে, প্রত্যেকটি কথার সাথে স্বভাবতই চোখের পলক ঝাপটাচ্ছে। হাসলো স্পর্শী। পরক্ষণই বাবার দিকে তাকালো। বেশ মিল পাচ্ছে আরশির সাথে। কোনোরূপ ভনিতা না করেই বলল, তুমি কি হও আমার? মলিন হাসলেন শ্যামসুল। সোফা থেকে উঠে স্পর্শীর মাথায় হাত বোলালেন, বললেন, আশিয়া, তোমার ছোট বোন স্পর্শিয়া। চোয়াল শক্ত হয়ে গেল স্পর্শী। মুখ দিয়ে ছোট্ট আওয়াজ বের করলো। ও, তারপর আসতে পাই উঠে গেল রুমের দিকে। আরশিও তার পেছন পেছন ছুটে গেল। রাত 9:30। পাভেল চিন্তিত মুখে ছুটতে ছুটতে বাড়িতে এলো। কাউকে কিছু না বলে সরাসরি পরশের রুমের সামনে এলো। আলতো হাতে দরজা ঠেলতে অবলোকন হলো। ধুধু অন্ধকার রুম, সামনে আলো ছিটে ফোটাও নেই। পাভেল দেওয়ালে হাতের রুমের লাইটটা জ্বালালো। মতি চোখ পড়ল পরশকে। বিছানার উপর হয়ে মাথার উপর বালিশ রেখে শুয়ে আছে। চোখের উপর আলো রেস যেতেই বালিশ সরিয়ে মাথা উঁচু করে তাকালো। বিরক্তিকর শব্দে বলল, উফ আফেল, লাইট অফ করতো, মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, বিরক্ত করিস না।
পাভেল হার মানল না, ছুটে এসে বসলো ভাইয়ের পাশে, উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? ঢাকা গেলি, সেখান থেকে তো আর অফিসে এলি না, ফোনও ধরছিস না। কি হয়েছে? জ্বর এসেছে নাকি? মাথার উপরে হাত রেখে নীরব কণ্ঠে বলল, না, কেন তেমন কিছু না, ব্যাস ভালো লাগছে না। তুই না বাবুর আম্মুর সাথে দেখা করতে গিয়েছিলি? কি হয়েছে? কত দূর এগিয়েছে কথাবার্তা? বিয়ে শাদির প্ল্যান করেছিস আদৌ? পরশ চোখের উপর থেকে হাত সরালো। পাভেল অবাক হয়ে তাকিয়ে রইল। রক্ত যাওয়ার মতো লাল হয়ে ফুলে আছে চোখ দুটো। উত্তেজিত কণ্ঠে বলল, সব ঠিকঠাক তো? শান্ত কণ্ঠে বলল পরশ। হতভম্ব হয়ে তাকিয়ে রইল পাভেল। মনে মনে ব্যাংক পার্টি গান চালাচ্ছে। ইচ্ছে হচ্ছে ভাইকে জড়িয়ে ধরে নাচতে। তাহলে সে একা না, তার ভাইও এক গর্তে পা মুচকেছে। কোনো চিন্তা নেই, এবার দুই ভাইকে দুই বোনকে প্রয়োজনে তুলে এনে বিয়ে করবে। শান্তি শান্তি মুখে বলল। তাই বলে ভুলে যাবি? ভয় পেয়ে বসে থাকবি? ভুরু কুচকে তাকালো পরশ। আশ্চর্য তো, সে ভয় পাবে কেন? সে তো স্পর্শীর কথা ভেবে ব্যথিত। এত কষ্ট করে কোনো মতে রাজি করিয়েছে, এখন পরিবারের বিরুদ্ধে কি আর স্পর্শী তার সাথে সম্পর্ক রাখবে? কি জ্বলছে এখানে? বালিশের নিচ থেকে আলো আসতেই সেটা তুলে ফোনটা হাতে নিল পাভেল। স্ক্রিনে বড় বড় করে লেখা স্পর্শিয়া। পরশকে বলতেই অবাক হয়ে ফোন হাতে নিল। এই বুঝি এখনই ফোন দিয়ে বলে, নেতামশাই, আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না, রিলেশন ক্যান্সেল। দূর দূর বুক নিয়ে পরশ ফোন রিসিভ করলো। সাথে সাথেই ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসলো। কি ভালোবাসা শেষ? 70 বাড়ির মেয়ে শুনেই প্রেম ভালোবাসা সব পালিয়ে গেল? টানা 7 বার ফোন দিয়েছি, একবারও ধরেনি কেন? শোনো নেতামশাই, ব্রেকআপের কথা মাথায় আনলেও ওই মাথা গুঁড়ো করে দিব আমি। নাচতে নাচতে আপনিই প্রেম করতে এসেছিলেন, আমি না। এখন কোনোভাবে উল্টো গান গাইলে ওই ঠ্যাং ভেঙে এমপি গিরি ছুটিয়ে দিব।